জানার চেষ্টা করব। সো এবার আমরা সরাসরি চলে চলে আসছি যে হোয়াট ইজ রিসার্চ। হোয়াট ইজ রিসার্চ? না, রিসার্চ ইজ আ কেয়ারফুল ইনভেস্টিগেশন অর ইনকোয়ারি। Research is a careful investigation or inquiry, especially through search for a new fact in any branch of knowledge. Any branch of knowledge মানে সেটা যে কোনো ধরনের জ্ঞান হতে পারে। আহ, আচ্ছা, তোমরা খাতা পেন সঙ্গে রেখেছো? হ্যাঁ স্যার। ওকে। যদি কোনো রকম ডিউরিং দ্য ক্লাস টাইম যদি কোনো রকম কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, বা যদি কোনো রকম কোনো কিছু যদি তোমাদের সমস্যা হয় জানতে বা বুঝতে, সেগুলো সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমি সেগুলো কিন্তু সলভ করে দেবো। ঠিক আছে, আমি চাইবো তোমাদের কাছ থেকে ফিডব্যাকটা। কারণ যদি ফিডব্যাক বা রেসপন্স যদি যথাযথ ভাবে যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু ক্লাসটাকে কন্টিনিউ করে একটু সমস্যা হবে। কারণ আমরা তো এখন অফলাইন মোডে, এই সরি অনলাইন মোডে আছি। তো সেক্ষেত্রে মানে সব সময় বোঝা যায় না, প্রত্যক্ষ ক্লাস এবং অনলাইন ক্লাসের মধ্যে দুটো এই এই সমস্যাটা থেকে যায় যে তোমাদের ঠিকঠাক ভাবে অনুধাবন হচ্ছে কিনা বা বুঝতে পারছো কিনা সেই বিষয়টা নিয়ে। তো একটু আমাকে রেসপন্স করো যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় বা যদি অনুধাবন করতে অসুবিধা হয়, আমি সেটাকে সলভ করে দেবো। তো সকলের কাছে এটা রিকোয়েস্ট রইলো, আমি তুমি দিয়ে বলছি সকলকে, কিছু মনে করবে না। আহ, হ্যাঁ স্যার, তো ঠিক আছে। হ্যাঁ, 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 ঠিক আছে। এবার আমরা সরাসরি চলে আসছি যে হোয়াট ইজ রিসার্চ, যেটা আমরা আলোচনা করছিলাম। না, আমরা কি বললাম? রিসার্চ ইজ এ কেয়ারফুল ইনভেস্টিগেশন অর ইনকোয়ারি, especially through the search for new facts in any branch of knowledge. Any branch of knowledge মানেটা কি? মানে জ্ঞানের যে কোনো শাখায় যখন নতুন তথ্য আবিষ্কারের উদ্দেশ্যে যখন সতর্কতার সঙ্গে আমরা কোনো কিছু অনুসন্ধান করি, সেটাকেই আমরা বলে থাকি গবেষণা। অর্থাৎ জ্ঞানের যে কোনো শাখায়, জ্ঞান মানে এনি কাইন্ড অফ নলেজ আমরা বললাম, জ্ঞানের যে কোনো শাখায়, সেটা আমার বিভিন্ন দিকে হতে পারে। যেমন বিভিন্ন ভাবে যদি সাপোজ তোমরা তোমাদের পার্শ্ববর্তী যে সমস্ত পারিপার্শ্বিক পরিবেশ রয়েছে বা পারিপার্শ্বিক বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে তুমি কোনো কিছু ধরো খুঁজে বের করতে চাইছো। খুঁজে বের করতে চাওয়ার জন্য রিসার্চের বিভিন্ন প্রসিডিওর আছে, সেগুলো আমরা পরে জানবো। তো সেইগুলোকে যখন তোমরা নতুন ভাবে জানতে চাইছো, বা সাপোজ আমি উদাহরণ দিয়ে বলছি যে সাপোজ উদাহরণ দিলাম কলেজ স্ট্রিট। তো তুমি কলকাতা প্রথম এসেছো, তুমি কলকাতার বাসিন্দা নও, তুমি কলকাতা প্রথম এসেছো। তুমি কলেজ স্ট্রিট কিভাবে যাব সেটা তুমি ফাইন্ড আউট করতে চাইছো, খুঁজে বের করতে চাইছো। তো কি করতে হবে তোমাকে? প্রথমে কলেজ স্ট্রিট যাওয়ার জন্য তুমি একদম কিচ্ছু জানো না। তুমি আগে অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে তথ্য অনুসারে, সেটা হচ্ছে তোমার সমস্যা। মানে আমি কিভাবে কলেজ স্ট্রিটে পৌঁছাবো, দ্যাট ইজ ইয়োর প্রবলেম। এটা সমস্যা তোমার। তো এই যে সমস্যাটা, এবং এই সমস্যাটা সমাধান কিভাবে হবে, বা নলেজটা বা জ্ঞানটা কিভাবে পাবে, যখন তুমি জানতে পারবে বা অনুধাবন করতে পারবে কলেজ স্ট্রিট যাওয়ার রাস্তাটা, বা কিভাবে আমি অ্যারাইভ করবো বা কিভাবে আমি ওখানে পৌঁছাবো। তো এখান এই যে এই সমস্যাটা নিয়ে আমরা যখন কাজ করব, এই কাজটা করার সময় আমাকে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন থাকে, এবং এই জিজ্ঞাসা চিহ্নের পরিপ্রেক্ষিতে আমি বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করব, ডাটা কালেকশন করব, যে কলেজ স্ট্রিটটা আসলে কোথায় অবস্থিত, এর যাওয়ার জন্য সুটেবল কি কি রুটস গুলো রয়েছে, কোন কোন পথগুলো রয়েছে, এইভাবে আমি তথ্য সংগ্রহ করব। কেউ বললো হাওড়া দিকে গেলে ভালো হয়, কেউ বললো ধর্মতলা দিকে গেলে ভালো হয়, কেউ বললো শিয়ালদা দিকে গেলে ভালো হয়। এবার তুমি সমস্ত কিছুকে একটা নির্দিষ্ট ভাবে মেজার করলে, নির্দিষ্ট ভাবে তুমি বিচার করলে, এবং সেই তথ্যগুলোকে তুমি একত্রীকরণ করে তোমার যে সমস্যাটা, সেই সমস্যাটা সমাধান যখন তুমি করতে উদ্যত হবে, মানে অর্থাৎ সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে, তখন সেটা হবে তোমার অর্জিত যে উম, সিদ্ধান্ত গ্রহণ বা তোমার যে প্রাপ্ত ফলাফল, সেই ফলাফলের দিকে। অর্থাৎ রিসার্চটাও এই ধরনের কোনো সমস্যা নিয়ে আমরা যখন কাজ করি, সেই সমস্যাগুলো সম্পর্কে আমাদের একটা নির্দিষ্ট ভাবে জ্ঞান থাকতে হবে, বা সেই সমস্যাটা সম্পর্কে আমাদের জানতে হবে, সেই সমস্যা সম্পর্কে আমাদের তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য সংগ্রহ করার পরবর্তীতে যে বিভিন্ন টাস্ক গুলো থাকে, কাজগুলো থাকে, সেগুলো করার মধ্য দিয়ে আমাদের সিদ্ধান্ত বা ফলাফলে পৌঁছাতে হবে। এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, সমস্ত কিছুই রয়েছে। এই বিষয়গুলো আলোচনা করব। তো আমরা আলোচনা এখন করছিলাম যে হোয়াট ইজ রিসার্চ, বা গবেষণা বলতে কি বুঝি। তাহলে আমরা প্রথমে বললাম যে জ্ঞানের যে কোনো শাখায়
নতুন তথ্য আবিষ্কারের উদ্দেশ্যে, নতুন তথ্য আমরা কি বললাম, উদাহরণটাকে একটু মনে করার চেষ্টা করো। নতুন তথ্য আবিষ্কারের উদ্দেশ্যে বা নতুন কোন কিছু আবিষ্কারের উদ্দেশ্যে যখন সতর্কতার সঙ্গে অনুসন্ধান করি, যখন সতর্কভাবে আমরা নতুন কিছু খুঁজে বের করার চেষ্টা করছি, দ্যাট ইজ রিসার্চ। সেটা কি আমরা বলছি গবেষণা। তো গবেষণাটাকে বিভিন্নভাবে বিভিন্ন বিজ্ঞানী সংজ্ঞায়িত করেছেন, ডেফিনেশন দিয়েছেন বিভিন্নভাবে। তো সেইগুলো স্পেসিফিক ভাবে আমি কয়েকটা সংজ্ঞা আমি তোমাদের কাছে আলোচনা করে দিচ্ছি। তো এই সংজ্ঞাগুলো ছাড়াও বিভিন্ন ধরনের সংজ্ঞা রয়েছে, মানে একদম যদি আমরা ফলো করি রিসার্চের, মানে একদম হাজার হাজার সংজ্ঞা তোমরা থ্রু ইন্টারনেট, থ্রু বুক, থ্রু জার্নাল, বিভিন্ন জায়গায় তোমরা পেয়ে যাবে। তো রেডম্যান এবং মুরি কি বলেছেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব সংক্ষিপ্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা দিয়েছেন। রেডম্যান এবং মুরি কি বলেছেন না, সিস্টেমেটাইজ এফোর্ট টু গেইন নিউ নলেজ। একটা নির্দিষ্ট ধারাবাহিক পথ বা প্রচেষ্টা, একটা নির্দিষ্ট ধারাবাহিক পথ বা প্রচেষ্টা যা নতুন জ্ঞান অর্জনে সাহায্য করে। একটা নির্দিষ্ট ধারাবাহিক পথ বা প্রচেষ্টা যেটা কি করছে না, নতুন জ্ঞান অর্জনে। গবেষণা কিন্তু সব সময় আমাদের কি করে বর্তমান জ্ঞান থেকে, অর্থাৎ কারেন্ট নলেজ থেকে নিউ নলেজ অর্থাৎ নতুন জ্ঞান অনুধাবন করতে সাহায্য করে। ঠিক আছে, এইটা হচ্ছে রেডম্যান এবং মরি তাদের বক্তব্যে তুলে ধরেছেন। আরেকজন আহ, বলেছেন কি, আরেকজনের ভাষায় যদি আমরা স্পেসিফিক ভাবে আলোচনা করি, তাহলে সেটা হবে রবার্ট রস কি বলেছেন। না, রবার্ট রস কি বলেছেন না, রিসার্চ ইজ এসেন্সিয়ালি অ্যান ইনভেস্টিগেশন, a recording and as analysis of evidence for the purpose of gaining knowledge। অর্থাৎ একটা নির্দিষ্ট ভাবে কি করা, একটা নির্দিষ্ট ভাবে কোন সমস্যাটাকে তারা সমস্যাটাকে সামনে রেখে অনুসন্ধান করার প্রক্রিয়া হিসাবে তিনি দেখেছেন, এবং কি বলেছেন না, জ্ঞানার্জনের উদ্দেশ্যে অনুসন্ধান। অর্থাৎ বিভিন্ন জন বিভিন্ন ভাবে মতামত পোষণ করেছেন, এটা ঠিক, কিন্তু সকলের মতামতের মধ্যে একটা সামঞ্জস্য আমরা পাচ্ছি। সেই সামঞ্জস্য বিধানটা কি না, নতুন জ্ঞান অর্জনের পথটা প্রশস্ত করা এবং সেই উদ্দেশ্যে অনুসন্ধান করা বা ইনকোয়ারি করা, স্যার এইটাকে। রবার্ট রসেটটা যদি আরেকবার বলেন ভালো হয়। হ্যাঁ, আমি আরো একবার বলে দিচ্ছি। তিনি স্যার। যেটা বলেছেন সেটা হচ্ছে, রিসার্চ ইজ এসেন্সিয়ালি অ্যান ইনভেস্টিগেশন, a recording and as analysis of evidence for the purpose of gaining knowledge। তো গবেষণাটাকে তিনি মূলত ভাবে জ্ঞানার্জনের উদ্দেশ্যে অনুসন্ধান বলেছেন। জ্ঞানার্জনের কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। নতুন জ্ঞানার্জন মানে হচ্ছে নতুন জ্ঞান অর্জন, বা যেভাবেই হোক সেটা জ্ঞান অর্জনের ক্ষেত্রে অনুসন্ধান। অর্থাৎ তুমি সাপোজ একটা নির্দিষ্ট বিষয় শুনলে, অর্থাৎ সাপোজ আমি ধরলাম যে ওমেন এম্পাওয়ারমেন্ট মানে নারীর ক্ষমতায়ন সম্পর্কে তুমি শুনলে, বাট ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট হোয়াট ইজ ওমেন এম্পাওয়ারমেন্ট। তোমার কোনো ধারণাই নেই যে ওমেন এম্পাওয়ারমেন্ট কি। আমি তোমাকে বললাম যে একটা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটা আমাকে একটা পেপার দাও, পেপার লিখে দাও। তো সেই ক্ষেত্রে তুমি কি করবে না, তোমাকে কি করতে হবে না, টু গেইন সাম নলেজ অ্যাবাউট ওমেন এম্পাওয়ারমেন্ট, এই নারীর ক্ষমতায়ন সম্পর্কে তোমাকে কিছু জ্ঞান তোমাকে অর্জন করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, নারীর ক্ষমতায়ন সম্পর্কে তুমি অনুসন্ধান করছো যে নারীর ক্ষমতায়ন বিষয়টা কি, হোয়াট ইজ ওমেন এম্পাওয়ারমেন্ট, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ওমেন এম্পাওয়ারমেন্ট, দ্য অবজেক্টিভস অফ ওমেন এম্পাওয়ারমেন্ট, এটসেট্রা, রোল অফ রুরাল এরিয়াজ অ্যান্ড আরবান এরিয়াজ ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে। তো বিভিন্ন ভাবে কিন্তু তোমরা এইভাবে অনুসন্ধান করতে পারছো। ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদের যে মূল বিষয়টা হচ্ছে নতুন জ্ঞানার্জনের উদ্দেশ্যে অনুসন্ধান, এবং যে অনুসন্ধানটা করব সেটা হতে পারে সমস্যা কেন্দ্রিক, তার মধ্যে সমস্যা থাকতেই পারে অবশ্যই। উইদাউট এনি প্রবলেম আমরা কিন্তু রিসার্চ ওয়ার্কের বা গবেষণার বিভিন্ন কাজগুলোকে আমরা সে সমাধা করতে পারবো না বা এগিয়ে নিয়ে যেতে পারবো না।
ঠিক আছে? তো বিভিন্নভাবে আমাদের নলেজ গেইনের ক্ষেত্রে বা জ্ঞান অর্জনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যাগুলো থাকে। সেই সমস্যাগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের জ্ঞান অর্জন করতে হয় এবং জ্ঞান অর্জন করার পরিপ্রেক্ষিতে যে অনুসন্ধানমূলক কার্যাবলী বা কাজগুলো থাকে, সেই কাজ বা কার্যাবলীগুলোর মধ্য দিয়ে কি হয়, আমরা আহ, গবেষণার কার্যটাকে চালিয়ে নিয়ে যাই। রবার্ট রস তার যে সংক্ষিপ্ত সংজ্ঞার মধ্য দিয়ে এই বিষয়টা কিন্তু তুলে ধরতে চেয়েছেন। ঠিক আছে? যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে বলো, আমি ফের রিপিট করে দেবো বা বুঝিয়ে দেবো। ইজ দেয়ার এনি প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড? প্লিজ রেসপন্স। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে। হ্যাঁ বলো। কোনো এমনি আপনার কথা বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই, বুঝতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ। কিন্তু আমার যেটা প্রবলেম হচ্ছে মানে মানে ওই হুম যে ইংলিশ কিছু দুটো ওয়ার্ড মানে হুম যখন বইটা পড়ি কিংবা আপনাদের নোট মানে ওই হুম। আমি তো সেই 12 ক্লাসে ইংলিশ ছেড়ে দিয়ে এসেছি, তারপরে আর ইংলিশের চর্চা নেই। এই নেটে এসে দেখছি এখন ইংলিশ ফার্স্ট পেপারটা, হ্যাঁ, তোমার এটা একটু অসুবিধা করছে। তোমার মাদার সাবজেক্ট কি? সংস্কৃত। সংস্কৃত। ও, এটা কোনো কোনো সমস্যা নেই। ইংলিশটা জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, এইটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তোমাদের সমস্যা যদি কোনো ইংলিশ টপিকস এর উপর থাকে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর থাকে বা কোনো বিষয় যখন ইংলিশে কোর্সটা বলা হবে বা ধারণাটা দেওয়া হবে, সেইটা মানে এলাবোরেশন করা বা বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের থাকবে। আমরা সেটা তোমাদের বুঝিয়ে দেবো, যতবার সমস্যা হবে বলবে, বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। স্যার এটা কিন্তু হ্যাঁ, কিন্তু তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে পরীক্ষা যেটা দিতে হয়, সেক্ষেত্রে তোমার দেবনাগরী অক্ষর তো থাকবেই। তার সঙ্গে সঙ্গে তোমার কি করতে হবে, ইংলিশ ওয়ার্ডের সঙ্গেও তোমাকে সমানভাবে দক্ষ হতে হবে। একটু এইটা তোমাকে দেখতে হবে, নচেত কি হয় বলতো, যে প্রশ্নের যে মানে ধারণা, অনেক অনেক কোয়েশ্চেন তো বুঝতে কনসেপচুয়াল পারছি। লেভেল থাকে। হ্যাঁ, কনসেপচুয়াল লেভেল কোয়েশ্চেন থাকে, তো সেই ক্ষেত্রে প্রশ্নগুলো বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে কোশ্চেনটা হ্যাঁ। ফার্স্ট পেপারটা তো সহজই। আমরা যেগুলো এই যে রিসার্চ অ্যাপটিটিউড, ভূগোলের ব্যাপারটা রয়েছে, পরিবেশের ব্যাপারটা রয়েছে, এটা আমরা ছোটবেলা থেকে পড়েই এসেছি, সেগুলোই। হ্যাঁ। হ্যাঁ। জাস্ট অসুবিধা হচ্ছে ওই ইংলিশটাই, যে আমি কোশ্চেনটা বুঝবো কি করে। অ্যান্সার দেওয়া তো পরে থাক, কোশ্চেনটাই আমি বুঝতে পারছি না। আমার ইংলিশটা খুবই মানে খারাপ জায়গায় রয়েছে। হ্যাঁ, ডু ওয়ান থিং। তোমাকে যেটা করতে হবে, যে বিষয়গুলো তুমি পড়বে, এখান থেকে যে বিষয়গুলো পড়বে, তোমাকে হুম। বেঙ্গলি টার্মের সঙ্গে সঙ্গে ইংলিশ টার্মটার সঙ্গেও পরিচিত হতে হবে। যেমন আমি কি বললাম, আহ যে বিভিন্ন ভাবে আমি কথাগুলো বললাম এখনো পর্যন্ত, যে হোয়াট ইজ রিসার্চ বা গবেষণা কি। ঠিক আছে? যেমন গবেষণা বাংলা অর্থ, রিসার্চ তার ইংরেজি ইংরেজি ভাষায় আমরা যেটা বলে থাকি আর কি, রিসার্চ। তো এক্ষেত্রে যে বিভিন্ন ধরনের টাইপস অফ রিসার্চ গুলো আছে, যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, যেমন তার মধ্যে কি কি রয়েছে না, ফান্ডামেন্টাল রিসার্চ রয়েছে, অ্যাপ্লাইড রিসার্চ রয়েছে, অ্যাকশন রিসার্চ রয়েছে, ডেসক্রিপটিভ রিসার্চ রয়েছে। এই যে ইংলিশ টার্ম গুলো বললাম, যে ফান্ডামেন্টাল রিসার্চ মানেটা কি, না এটার মানে হচ্ছে মৌলিক গবেষণা। অ্যাকশন রিসার্চ মানে কি, সক্রিয় গবেষণা বা তাৎক্ষণিক গবেষণা। অর্থাৎ তোমাকে দুটোর মধ্যে সমানভাবে বিষয়টার মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। তবেই তোমার এই ইংরেজি এবং বাংলার মধ্যে বা বা তোমার ওই সংস্কৃতের মধ্যে, যে ভাষার মধ্যে হোক না কেন, যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা দূর করা সম্ভব হবে। ঠিক আছে? তো পড়ার সময় একটু কেয়ারফুলি পড়তে হবে তোমাকে। দরকার হলে তুমি বেঙ্গলি ডিকশনারি ইউজ করতে পারো, ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি। যে টার্ম গুলো তুমি পড়বে সেগুলোর সঙ্গে তোমরা অ্যাপ্লাই করতে পারো, আমি বা গুগল হ্যাঁ, ট্রান্সলেট। আমার সাবজেক্টের পেপারে আমার সমস্যা হয় না, সমস্যাটা হচ্ছে ফার্স্ট পেপারে ইংলিশটাই। বুঝতে পারছি। ওইটা এইভাবে তুমি কন্টিনিউ করো, তাহলে কোনো সমস্যা হবে না। ওকে। এবার দেখা যাচ্ছে বইটা দূরে দূরে পড়লাম, বইয়ের যে ইংলিশ গুলো আছে সেগুলো নাই বললাম, দেখা যাচ্ছে ওই অর্ডিনারি কোনো একটা ইংলিশ থ্রো করে ছুড়ে দিল, তখন কোশ্চেনটা বুঝতে না পারলে ওই জায়গাটা পুরো এই অ্যান্সার ক্ষেত্রে দিতে পারবো না। তোমাকে একটু এই বিষয়টা নিয়ে একটু দেখতে হবে যে ইংলিশ টার্মটার সঙ্গে সঙ্গে বাংলা টার্মটা মানে সামঞ্জস্যতা রয়েছে কিনা, এবং সামঞ্জস্যতাটা কোথায় রয়েছে বা কোথায় সামঞ্জস্যতাটা আসতে পারে, এই বিষয়গুলোর সঙ্গে তোমাকে একটু
দেখতে হবে, একটু পড়াশোনা তো করতে হবে এই বিষয়গুলো নিয়ে। তাই একটু যদি দেখে নাও তাহলে দেখবে বিষয়গুলো খুব সহজেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে। আর জেনারেল পেপারে রিসার্চ থেকে বলো বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যেমন তুমি বললে এনভায়রনমেন্টাল স্টাডিজ, কমিউনিকেশন রয়েছে বা অন্যান্য হ্যাঁ, হায়ার এডুকেশন তারপরে ওই যে রয়েছে। শিক্ষানীতি এ- যেগুলো রয়েছে, আইটিসি, হ্যাঁ, এগুলো। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো থেকে খুব একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে না, তবে তোমাদের এই রিসার্চ থেকে একটু আধটু কনসেপচুয়াল কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, কারণ আহ, কারণ এটা তো একটা ইনকোয়ারি বেসড সাবজেক্ট, বা একটা সাধারণভাবে গবেষণা গবেষণা বিষয়টাকে নিয়ে আমরা পড়ছি। তো এই বিষয়টা নিয়ে একটু আমাদের সচেতন থাকতে হবে, যাতে করে কি হয় না, যাতে করে একটু বিষয়গুলো মানে যদি একটু ঘুরিয়েও দেয়, কনসেপ্টুয়াল কোশ্চেনও দেয়, তাহলে যাতে আমরা বিষয়গুলো বুঝতে পারি। তাহলে সেইভাবে তোমাদের একটু প্রিপেয়ার হতে হবে, অর্থাৎ ইংলিশ টার্ম বাংলা টার্মের সঙ্গে একটু কমিউনিকেশনটা রাখতে হবে। ওকে। স্যার, ঠিক আছে স্যার। আপনি যে প্রথমে বললেন না ওই যে মর্টিস নাকি নামটা, আমার ওর নামটা ঠিক মনে করতে পারছি না, আমাকে ওটা একটু বলে দেবেন? মানে আমি নামটা লিখতে ভুলে গেছি, রবার্ট ওকে। সেকেন্ডবার। হ্যাঁ, হুম, হ্যাঁ, নামটা হচ্ছে রেডম্যান এবং মরি বা মোরে। মরিস। হ্যাঁ, মরে। হুম। ওকে। 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 স্যার, একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলছি, ইয়েস। আপনি যে নোটগুলো দিচ্ছেন এবং যে স্টাডি মেটেরিয়াল দিচ্ছেন, এর বাইরে কি আর কোনো বই কিছু পড়তে হবে না স্যার? এগুলোতেই হয়ে যাবে? এনাফ, এনাফ, এর মধ্যেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। হুম। 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 তবে একটা বিষয় মাথায় রেখো, যখন মেটেরিয়ালস গুলো দেওয়া হবে এবং যখন বিষয়গুলো আলোচনা হবে, বিষয়গুলো যখন আলোচনা হবে সেগুলো একটু বিস্তারিত ভাবে বোঝানোর মধ্য দিয়ে আলোচনা হবে, তাই সকলে একটু সচেতন থেকো এবং একটু চেষ্টা করো যাতে কি হয় না, যাতে করে বিষয়গুলো তোমরা যাতে নোট ডাউন করে নিতে পারো খাতার মধ্যে। আমি সেই জন্যই প্রথমে জিজ্ঞাসা করলাম খাতা পেন রয়েছে কিনা। একটু চেষ্টা করো যাতে নোট ডাউন করে নেওয়া যায়, তাহলে কি হবে, কিছু কিছু খুঁটিনাটি জিনিস হয়তো তোমরা মেটেরিয়ালসে পেলে না, খুঁটিনাটি জিনিসের কথা বলছি, সমস্ত কিছুই তোমরা মেটেরিয়ালস পাবে, কোনো সন্দেহ নেই। আহ, তো সেক্ষেত্রে কিছু কিছু জিনিস বা কিছু কিছু বিষয়, খুঁটিনাটি বিষয়, সেগুলো হয়তো তোমাদের খাতায় নোট ডাউন করা থাকলো। এইভাবে, ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে। আর কারো কিছু জিজ্ঞাসা রয়েছে? ওকে, ফাইন। না স্যার। কামিং টু দ্য নেক্সট পার্ট। তাহলে গবেষণার আমরা দুটো স্পেসিফিক ভাবে, দুটো বা তিনটে আমরা স্পেসিফিক ভাবে সংজ্ঞায়ন করলাম বা ডেফিনেশন গুলো আলোচনা করলাম, তো একটা এর থেকে একটা বিস্তারিত আমরা ধারণা পাচ্ছি না কি গবেষণা বিষয়টা কি। না, গবেষণা হলো বর্তমান জ্ঞান সমূহের মধ্যে মৌলিক অবদান। বর্তমান জ্ঞান সমূহের মধ্যে মৌলিক অবদান, মৌলিক বলতে, মৌলিকত্ব বলতে কি বোঝায় না, যেটার মধ্যে অভিনবত্ব থাকবে, যেটার মধ্যে অভিনবত্ব থাকবে। অর্থাৎ একটা জ্ঞান নিয়ে আমাদের কাজ করা হয়েছে, সেই জ্ঞান নিয়ে কাজ করার মধ্য দিয়ে যদি আমরা সেই বিষয়টাকে নিয়েই কাজ করি বা গবেষণা করতে যাই, তাহলে তার মধ্যে যেন ফান্ডামেন্টাল যে বিষয়গুলো থাকবে বা ফান্ডামেন্টালিটি থাকাটা কিন্তু একান্ত আবশ্যক, বা মৌলিকত্বটা থাকা আবশ্যক। তার মধ্যে যদি অভিনবত্ব না থাকে, যদি অভিনবত্বটা ঠিকঠাক ভাবে গড়ে উঠতে না পারে, তাহলে কিন্তু যে জ্ঞানের অগ্রগতি, সেই জ্ঞানের অগ্রগতিটা সংগঠিত হওয়া সম্ভব নয়। ঠিক আছে। এই বিষয়টা সকলে মাথায় রেখো, গবেষণা যখন আমরা করব বা গবেষণা যখনই আলোচনা হবে, তখন গবেষণা করার সময় যে জ্ঞানগুলো আমরা আলোচনা করব, সেই জ্ঞানগুলো হচ্ছে বর্তমান যে জ্ঞানগুলো রয়েছে এবং যেগুলো অ্যাকোয়ার করছি আমরা, যেগুলো অর্জন করছি আমরা, সেগুলোর মধ্যে যেন একটা মৌলিকত্ব থাকে বা অভিনবত্ব থাকে, যার মধ্য দিয়ে কি হয়, যে জ্ঞানটা আমরা অর্জন করার চেষ্টা করছি গবেষণার মধ্য দিয়ে, সেই গবেষণার মধ্য দিয়ে জ্ঞানের অগ্রগতিটা যাতে সম্ভব হয়, সেই দিকটা কিন্তু এখানে খোঁজার চেষ্টা করা হচ্ছে, বা সেইভাবে জ্ঞানটার অগ্রগতির দিকটা কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এখানে যে বিষয়টা রয়েছে, গবেষণা বলতে আমরা প্রথমেই যে বিষয়টা আলোচনা করলাম, টু ফাইন্ড সামথিং নিউ, টু ফাইন্ড সামথিং নিউ, নিউ কি সেটা, যে নতুন কি বিষয়, না টু ফাইন্ড সামথিং নিউ নলেজ, নতুন জ্ঞান, নতুন জ্ঞান অর্জন করার বা নতুন জ্ঞান অনুসন্ধান করার যে পদ্ধতি বা যে প্রক্রিয়া, বা আমরা কোনো স্যার, কিছু জ্ঞানের প্রেক্ষিতে ইয়ে। হ্যাঁ। স্যার, হ্যাঁ পাপিয়া, হ্যালো। বলো।
হ্যাঁ হ্যাঁ, বলছি শুনতে স্যার, পাচ্ছি। যে রিসার্চ মানে গবেষণা পুনরায় সার্চ করা, আমরা যেটা হুম। রয়েছে সেটাকে পুনরায় সার্চ করে নতুন কিছু একটা মানে প্রবলেমের সলিউশন বের করছি, এই সলিউশনটা কি নিশ্চিত বেরোবে? মানে পুরো আমি বলতে অবশ্যই যাচ্ছি বেরোবে। যে তার জন্য বিভিন্ন প্রসিডিওরস রয়েছে, বিভিন্ন পদ্ধতি রয়েছে। তাই তাই বলে তুমি এর সাধারণ কোনো বিষয় নিয়ে তুমি করতে পারো না। যেমন মানে তোমার যেমন যা। অঙ্কের ক্ষেত্রে একটা বা সায়েন্সের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারি, তেমনি কি আমরা এই ক্ষেত্রে কি পৌঁছাতে পারবো, নাকি একটা না একটা প্রশ্ন আবারই থেকেই যাবে? সায়েন্সের ক্ষেত্রে যেমন সিদ্ধান্তে পৌঁছাতে পারো, তারপর কি বললে? মানে আমরা যেমন সায়েন্সের ক্ষেত্রে বা উম, অঙ্কের ক্ষেত্রে একটা নিশ্চিত সিদ্ধান্ত আসে, পরবর্তীকালে দেখা যায় অঙ্কের ক্ষেত্রেও সেটা হয় না। কিন্তু যাই হোক, হুম মানে হুম আমি বলতে যাচ্ছি, হুম। আমার প্রশ্নটা হলো এটা, গবেষণার ক্ষেত্রে আমরা যেই প্রবলেমটা সলিউশনটা বের করব, সেই সলিউশনটা কি পুরোপুরি নিশ্চিত মানে সমাধান হয়, মানে নিশ্চিত সমাধান বেরোয়, হ্যাঁ, তার নাকি জন্য ওখানেও প্রশ্ন থেকে নির্দিষ্টভাবে, যায়? না, তার জন্য নির্দিষ্টভাবে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে। তুমি যে বিষয়টা নিয়ে গবেষণা করতে চাইছো সেই পদ্ধতিটা ঠিকঠাক আছে কিনা, সেই বিষয়টা বা সেই তোমার গবেষণার মূল বিষয়বস্তুটা ঠিকঠাক আছে কিনা, তুমি যে, পদ্ধতি বা রিসার্চ যে রিসার্চ ডিজাইনটা তুমি ঠিকঠাক ভাবে করছো কিনা। একটা হিউজ প্রসিডিওর থাকে গবেষণা করার। আমি এমনি গবেষণা করে নিতে পারি না কোনো বিষয় নিয়ে। আমি বললাম যে আমি এই বিষয়টা নিয়ে গবেষণা করছি, সাপোজ আমি বললাম যে নেতাজির মৃত্যু রহস্য নিয়ে আমি গবেষণা করছি, আমি বলে দিতে পারি না। তার জন্য একটা হিউজ প্রিপারেশন, হিউজ একটা পদ্ধতি, মেথডস লাগে, একটা নির্দিষ্ট যে টাইপস অফ রিসার্চ রয়েছে, সেই টাইপসটাকে আমাদের অবলম্বন করতে হয়। সেটা আমরা হিস্ট্রিক্যাল বেসিসটা গ্রহণ করব না কোন প্রসেসটা গ্রহণ করব, সেই বিষয়টা আমাদের গ্রহণ করতে হবে এবং ঠিকঠাক হাইপোথিসিস গঠন করতে হবে। হাইপোথিসিস গঠন সেগুলো আমাদের পরবর্তীতে রয়েছে, ওই বিষয়গুলো আমরা আলোচনা করব। অর্থাৎ নির্দিষ্ট হাইপোথিসিস গঠন করে আমরা নির্দিষ্ট রিসার্চ এরিয়াটাকে ফাইন্ড আউট করে উম, সেই কোন সিদ্ধান্তে আসতে পারবো সেই বিষয়টা। যে এটাই এটা হতে পারে না, এটা হতে পারে যে আমি যে উদ্দেশ্যটা গ্রহণের জন্য গবেষণা করছি সেটা আমি পাবোই, এটা আমি বলতে পারি না। কিন্তু সেই উদ্দেশ্যটাকে পরিপূরণের জন্যই আমরা গবেষণা করে থাকি। ঠিক আছে, একটা নির্দিষ্ট উদ্দেশ্য মানে সেই পরিপূরণের জন্য। সমাধানটা কি সম্ভাবনামূলক হয়ে থাকে? হ্যাঁ, সম্ভাবনামূলক হতেই পারে, আবার নাও হতে পারে। সম্ভাবনামূলক হতেই পারে। যেমন আমরা ফান্ডামেন্টাল রিসার্চ আলোচনা করবো, তখন তো হতে পারে তুমি যখন সাইন্টিফিক বিভিন্ন বিষয়, বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বললে, সেইটার একটা আলাদা প্রসিডিওর রয়েছে। অ্যাকশন রিসার্চ বা সক্রিয় গবেষণার একটা নির্দিষ্ট বিষয় রয়েছে। তো এইভাবে যে বিভিন্ন প্রসিডিওর গুলো অবলম্বন করার মধ্য দিয়ে বিভিন্ন ভাবে আমরা যত এগিয়ে যাব তত দেখবে এই বিষয়গুলো তোমার কাছে ক্লিয়ারিফাই হয়ে যাবে। ঠিক আছে, কোনো ডাউট থাকবে না এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা স্যার, আচ্ছা, ঠিক থ্যাংক ইউ। আছে। হ্যাঁ, হ্যাঁ। ওকে। তাহলে আমরা আলোচনা করছিলাম যে গবেষণা হলো বর্তমান জ্ঞান সমূহের মধ্যে মৌলিক অবদান, যার ফলে জ্ঞানের অগ্রগতি হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট জ্ঞানের মধ্যে একটা নির্দিষ্ট অভিনবত্ব থাকবে। যে নলেজ গুলো আমরা অ্যাকোয়ার করব, গেইন করব বা লাভ করব, অর্জন করব, সেগুলোর মধ্যে দিয়ে একটা অভিনবত্ব থাকবে, ফান্ডামেন্টালিটি থাকবে। তার যার মধ্য দিয়ে কি হবে বা যার ফলে কি হবে, না যার ফলে জ্ঞানের অগ্রগতিটা সম্ভব হয়। অর্থাৎ রিসার্চ মানে কি, রিসার্চ মানে তো আমি গবেষক হয়ে যাচ্ছি, আমি গবেষণা করছি, এটা তো তার মূল উদ্দেশ্য থাকে না। আমার তার উদ্দেশ্য কি থাকে, যে জ্ঞানটা একটা জায়গায় স্থিত আছে, আরো একটা ওয়াইডার রেঞ্জে, আর একটা ব্যাপক বা বৃহৎ রেঞ্জে নিয়ে যাওয়া। এটাকে জ্ঞানের অগ্রগতি, অর্থাৎ জ্ঞানটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। এর যে স্কোপটা রয়েছে, স্কোপটাকে আরো ব্রিফ করা, অর্থাৎ পরিধিটাকে আরো বাড়িয়ে তোলা। এটা হচ্ছে রিসার্চ। ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ আমরা আসছি। যখন আমরা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানবো গবেষণা, তোমাদের যে ডাউটস বা কোয়ারিজ গুলো থাকবে দেখবে অনেকটা ক্লিয়ার হবে। আমরা এতক্ষণ আমরা মিনিং ডেফিনেশন সম্পর্কে জানলাম যে হোয়াট ইজ দ্য মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ রিসার্চ, এগুলো সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করলাম। এরপর আমরা বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ বা গবেষণার যে আহ, বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে। সরি। সো বৈশিষ্ট্য কি করে, না বৈশিষ্ট্য একটা বিষয়ের
চরিত্র বা ক্যারেক্টারকে উপস্থাপন করে। আমি যদি এক উদাহরণ দিই, যে একটা টেবিলের বৈশিষ্ট্য কি, না তোমরা টেবিলের বৈশিষ্ট্য যদি তোমাদের জিজ্ঞাসা করি, তো তোমরা নিশ্চিত ভাবে বলবে এটা কাঠের তৈরি হয় বা ফাইবার তৈরি হয়, বা এটা লোহার তৈরি হতে পারে, এর 4টে স্ট্যান্ড থাকবে, একটা ড্রয়ার থাকতে পারে, এর উপরে পড়াশোনা করা যায়। তো বিভিন্ন ভাবে এটা তৈরি করার জন্য বিভিন্ন বিষয়, বিভিন্ন বস্তুর দরকার হয়। তো বিভিন্ন ভাবে তোমরা তার ক্যারেক্টারটা বর্ণনা করলে, অর্থাৎ আমি একটা টেবিল তোমাদের সামনে উপস্থাপন করলাম, সেটা তার ক্যারেক্টারটা তোমরা বিভিন্ন ভাবে তোমরা উপস্থাপন করলে। ঠিক একইভাবে, যেমন ভাবে একটা টেবিলের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমরা সকলেই অবগত বা সকলেই আহ, বলে দিলে, বা সকলেই সহজভাবে বলতে পারো, যে আমি যদি বলি একটা টেবিলের বৈশিষ্ট্য কি বলো, বা আমি বললাম যে একটা বইয়ের বৈশিষ্ট্য কি বলো, বা একটা মোবাইল ফোনের বৈশিষ্ট্য কি বলো, সেটা তোমরা খুব সহজেই বলে দেবে। কারণ এই বিষয়গুলো সম্পর্কে যে বিভিন্ন বিষয়গুলো জড়িত রয়েছে, বা বিভিন্ন কোন কোন বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বা কিভাবে অন্তর্ভুক্ত রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা সকলেই জানো। ঠিক একইভাবে যখন আমরা কোনো কিছুর বৈশিষ্ট্য আলোচনা করতে যাব, যেমন ধরো আহ, গবেষণা, তাহলে গবেষণার যে মূল প্রতিপাদ্য বিষয়বস্তুগুলো রয়েছে বা গবেষণার যে মূল অংশগুলো রয়েছে, এর মধ্যে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। যার ফলে কি হবে, গবেষণার যে মূল শিক্ষণীয় বিষয়বস্তু বা গবেষণার থেকে আমরা কি লাভ করতে পারি, বা এর মধ্যে কি কি অন্তর্ভুক্ত রয়েছে, বা কিভাবে গবেষণার কার্যাবলীটা সংঘটিত হয়, সেই বিষয়গুলোকে আমরা খুব সহজভাবেই জানতে পারবো। তাই যখনই আমরা কোনো বিষয় পড়ি না কেন, আমরা ছোটবেলা থেকেই বিভিন্ন ভাবে সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকৃতি, পরিধি এইভাবে বিভিন্ন ভাবে পড়ে আসছি। কেন পড়ে আসছি না, তার নির্দিষ্ট ভাবে সেই বিষয়গুলোকে জানার উদ্দেশ্য নিয়ে। ঠিক একইভাবে আমরা এখানে গবেষণার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানবো। তাহলে গবেষণা সম্পর্কে আমরা জানতে গিয়ে কি কি আলোচনা করেছি, না গবেষণা একটা সুশৃঙ্খল বা ডিসিপ্লিন বা ধারাবাহিক বা ট্র্যাডিশনাল এবং পরীক্ষামূলক অনুসন্ধান বা এক্সপেরিমেন্টাল একটা প্রসেস, তাই তো? একটা নির্দিষ্ট ভাবে সুশৃঙ্খল ভাবে, ধারাবাহিক ভাবে, পরীক্ষামূলক ভাবে যে প্রক্রিয়াটা সংগঠিত হয়, সেটাই হলো গবেষণা। অর্থাৎ আমরা বলতে পারি রিসার্চ ইজ ট্র্যাডিশনাল, সিস্টেমাটাইজড, বা একটা এক্সপেরিমেন্টাল ইনকোয়ারি, বা একটা নির্দিষ্ট ভাবে সুশৃঙ্খল, ধারাবাহিক, পরীক্ষামূলক একটা অনুসন্ধান প্রক্রিয়া। এটা আমরা গবেষণার সংজ্ঞা আলোচনার সময় আমরা জেনেছি। তো যখন আমরা এর বৈশিষ্ট্যগুলো স্পেসিফাই করব, তাহলে এর আরো আরো যে বিষয়বস্তুগুলো রয়েছে, এর যে অন্যান্য অংশগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আরো ভালোভাবে জানার চেষ্টা করব। ফার্স্ট থিং, দ্য ক্যারেক্টারিস্টিক অফ রিসার্চ। গবেষণা হলো একটি মৌলিক কাজ। মৌলিক মানে কি, আমাকে কেউ বলতে পারবে তোমাদের মধ্যে মৌলিক, হোয়াট ইজ ফান্ডামেন্টাল? কেউ বলতে পারবে মৌলিক বলতে আমরা কি বুঝি? বেসিক্স। হ্যাঁ, বেসিক তো জাস্ট, এটা তো একটা এর এর ইংরেজি অর্থটা তোমরা বললে। আমি জানতে চাইছি মৌলিক মানে বোঝা গেল না? মৌলিক মানে যেটা ভাঙা যাচ্ছে না সেটা হবে। আচ্ছা, যেটা ভাঙা যাচ্ছে না, ভেরি গুড। আর কেউ? স্যার নতুন কিছু মানে যেটা মানে আগে মানে কেউ মানে আবিষ্কার করেনি বা নতুন ধরনের কিছু, রিপিট কিছু নয়। ভেরি গুড, ভেরি গুড। আর কেউ? আমি এর মধ্যে উত্তর পেয়ে গেছি, তাই আমি দীর্ঘায়িত করছি না। তো গবেষণা হলো একটি মৌলিক কাজ। এর সকলে মাথায় রাখো, গবেষণা হলো একটি মৌলিক কাজ। অর্থাৎ আমরা আগে আলোচনা করেছি অভিনবত্বের কথা। অভিনবত্বের কথা একজন বললে যে যেটাকে ভাঙা যায় না, যেটাকে ভাঙা যায় না। তো যখন, অবশ্যই ভাঙা যায় না, যখন একটা গবেষণা নিয়ে কাজ হয়, তখন সেই গবেষণার কাজটাকে আমরা ভাঙতে পারি না। কি করতে পারি না, সেই গবেষণার কাজটাকে নিয়ে আমরা নতুন ভাবে আলোচনা করতে পারি, বা নতুন ভাবে আমরা গবেষণা করতে পারি তার যে অন্যান্য এরিয়াস গুলো আছে, সেই এরিয়াস গুলো জানার জন্য। তাহলে কি, গবেষণা হলো একটি মৌলিক কাজ। মৌলিক কাজ মানে হচ্ছে একটা অভিনবত্বের একটা দিক বা কাজ, বা নবতর রূপে সংগঠিত একটা কাজ, যেখানে কি বলা হচ্ছে না,
যার মধ্য দিয়ে একটা সাধারণভাবে কি বলা হচ্ছে সুশৃঙ্খল একটা দিক ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, বা ফান্ডামেন্টালিটি যার মধ্যে কিন্তু বিদ্যমান থাকছে। অর্থাৎ একটা নির্দিষ্ট ভাবে সিস্টেমেটাইজ প্রসেসের মধ্যে দিয়ে যেহেতু এটা হয়ে থাকছে, তাই গবেষণা সবসময় মৌলিকতার একটা স্বাক্ষর বহন করে থাকে। অর্থাৎ নবতর রূপে নতুন কিছু তথ্য যখন আমরা উদ্ভাবন করতে যাই, তখন তার মধ্যে মৌলিকত্ব থাকা বাঞ্ছনীয়। তখন তার মধ্যে মৌলিকত্ব যদি না থাকে, তাহলে আমরা বলবো যে এই বিষয়টা নিয়ে সঠিকভাবে গবেষণা কার্যটা সম্পাদিত হয়নি। তাই গবেষণা কার্য যখন সংগঠিত হবে, তার মধ্যে মৌলিকত্ব থাকা কিন্তু অত্যন্ত বাঞ্ছনীয়। এই মৌলিকত্বের মধ্য দিয়ে কি হয় না, মৌলিকত্বের মধ্য দিয়ে গবেষণার যে আহ, পরিচয় বা গবেষকের যে পরিচয়, সে গবেষকের পরিচয়টা কিন্তু বহন করে। অর্থাৎ গবেষক কেমন ভাবে গবেষণা করছেন, বা গবেষকের গবেষণার যে বিষয়বস্তু কিরকম, তার মৌলিকত্বটা প্রকাশ পায় এই গবেষণার মধ্য দিয়ে। এটা ছিল প্রথম দিক। দ্বিতীয় দিকে আসি। দ্বিতীয় দিকে কি বলা হচ্ছে না, গবেষণা একটা নিরপেক্ষতার দিক বহন করে। অর্থাৎ নিরপেক্ষতা, অর্থাৎ আমি সার্বিকভাবে বলে দিতে পারি না, বা আমরা সার্বিকভাবে বলে দিতে পারি না গবেষণা স্যার ইংলিশ যেমন ভাবে। টার্মগুলো একটু বলে দিলে ভালো হয় স্যার। আচ্ছা, বলে দেবো, ঠিক আছে। ইংলিশ ভার্সন কেউ আছো এখানে? ইংলিশ ভার্সন কেউ আছো, মানে ইংলিশ স্যার সাবজেক্ট বা আমার অন্যান্য কোনো কিছু? অসুবিধে হচ্ছে না, আমার ইংলিশ সাবজেক্ট নয়, কিন্তু অসুবিধে হচ্ছে না। ওকে, ওকে। তোমাদের মেটেরিয়ালস এ সমস্ত কিছু পেয়ে যাবে, যদি তোমরা বলো আমি আলোচনা করে দেবো, সেক্ষেত্রে কোনো সমস্যা নয়। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা বললাম, রিসার্চ ইজ এ ফান্ডামেন্টাল ওয়ার্ক। রিসার্চ ইজ এ ফান্ডামেন্টাল ওয়ার্ক। দ্বিতীয়ত কি বললাম, জাস্ট সেকেন্ড প্লিজ। হ্যাঁ, আমি যে পয়েন্ট আলোচনা করলাম ওইটা নেক্সট আসছি। তার আগে আমরা নেক্সট পয়েন্ট আলোচনা করব, সেকেন্ড পয়েন্ট আলোচনা করব, দ্যাট ইজ নির্দিষ্ট কতগুলো উদ্দেশ্য থাকে। কিসের উদ্দেশ্য থাকে না, গবেষণা কাজ যেগুলো আমরা করব, সেই গবেষণা কার্যের কতগুলো নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। অর্থাৎ there have uh, there have many objectives in research, বা আমরা যদি এটাকে বিভিন্ন ভাবে বা সুনির্দিষ্ট কতকগুলো, অর্থাৎ স্পেসিফিক কতকগুলো অবজেক্টিভ থাকে এই গবেষণার ক্ষেত্রে বা রিসার্চের ক্ষেত্রে। অর্থাৎ কি, গবেষণা কার্যটা যখন আমরা পরিচালনা করতে যাব, বা যখন আমরা পরিচালনা করব গবেষণা কার্যটা, অর্থাৎ রিসার্চ ওয়ার্কটা যখন আমরা পরিচালনা করতে যাব, তখন আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য যদি আমাদের না থাকে, অর্থাৎ প্রপার এইমস অ্যান্ড অবজেক্টিভস যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমরা গবেষণা কাজটা আমরা করতে পারবো না। প্রথমেই তোমাদের আমি একটা কথা বললাম, মানে একটা উদাহরণ দিয়েছিলাম যে টু ফাইন্ড আউট দ্য মিস্ট্রি অফ নেতাজি সুভাষচন্দ্র বোসেস ডেথ, বা নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য সম্পর্কে তুমি গবেষণা করতে চাইছো। ঠিক আছে, তাহলে এখানে তুমি একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করে দিয়েছো যে কার কি সম্পর্কে তুমি গবেষণা করছো, অর্থাৎ তোমার এইমস এবং অবজেক্টিভসটা তোমার স্থির করা হয়ে গেছে। কিন্তু তুমি নিজের মনে মনেই বলছো যে আমি গবেষণা করতে চাই, গবেষণা করতে চাও, তুমি তুমি একটা নির্দিষ্ট টপিক তুমি বেছেও নিলে, কিন্তু তুমি ওই বিষয়টা নিয়ে কি কাজ করবে, কোন লক্ষ্যটা তুমি অর্জন করতে চাইছো, বা কোন উদ্দেশ্যটা তুমি অর্জন করতে চাইছো, সেটা ঠিক করলে না। তখন কি হবে, গবেষণার যে মূল ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটা কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হবে। তাই গবেষণা করার জন্য যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর একটা নির্দিষ্ট এইমস অ্যান্ড অবজেক্টিভস বা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকা বাঞ্ছনীয়। ঠিক আছে, এই উদ্দেশ্য সাধনের লক্ষ্যেই কিন্তু গবেষণার যে কাজ, সেই গবেষণার কাজটা কিন্তু পরিচালিত হয়। অর্থাৎ মানে এই বিষয়টা হয়ে গেছে অনেকাংশে যে অন্ধকারে পথ চলার মতো। অন্ধকারে চলতে গেলে কি হয়, আলোর দরকার হয়। ঠিক আছে, উপযুক্ত আলো যদি না থাকে, তাহলে আমাদের কি হয়, অন্ধকারে পথ চলতে গিয়ে আমরা হোঁচট খেতে পারি, পড়ে যেতে পারি।
ঠিক একইভাবে গবেষণার ক্ষেত্রেও তাই। যদি উদ্দেশ্য এবং লক্ষ্যটা সে আমাদের আলো স্বরূপ, ওই আলোটা যদি আমাদের না থাকে, তাহলে গবেষণার যে কার্যটা থাকে সেই কার্যটা সম্পূর্ণরূপে ব্যাহত হতে পারে। বোঝা গেছে? সকলে বুঝতে পেরেছো না? রিপিট করবো আবার? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আমাকে একটু রেসপন্স করো, আমি অন্য কিছু চাইছি না, আমি একটু রেসপন্স চাইছি। ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না সেটা তো আমি বুঝতে পারছি না, তো সেটা যদি আমাকে একটু মুখে মাইক্রোফোন অন করে যদি রেসপন্সটা করো, তাহলে তোমাদের বিষয়গুলো বোঝাতে সুবিধা হবে। ওকে, কামিং টু দ্য নেক্সট পয়েন্ট। একটা সুনির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে গবেষণা কার্য পরিচালিত হয়। সুনির্দিষ্ট বিষয় অর্থাৎ আহ, একটা নির্দিষ্ট সাবজেক্ট থাকবে, সাবজেক্ট কি সেই সাবজেক্টটাকে চুজ করতে হবে। সাবজেক্ট যদি নির্দিষ্টভাবে চুজ করা না হয়, তাহলে আমরা কোন বিষয় নিয়ে গবেষণা করছি, কি নিয়ে গবেষণা করছি, তো কোন দিকে এগিয়ে যাচ্ছি, এইগুলো কিন্তু আমরা নির্ধারণ করতে পারছি না বা পারবো না। তো গবেষণা কার্যটা আমরা গবেষণা করছি বা টু ফাইন্ড সামথিং নিউ, অর্থাৎ নিউ নলেজ যখন আমরা আহ, বের করব, কি নিয়ে বের করব? যদি আমাদের সাবজেক্ট বা মানে বিষয়টা যদি আমাদের জানা না থাকে, তাহলে আমরা কি নিয়ে বের করব? সেটা কিন্তু আমরা বের করতে পারবো না। তার জন্য কি দরকার? একটা বিষয় দরকার, একটা নির্দিষ্ট সাবজেক্ট দরকার। এই সাবজেক্টটা নির্দিষ্টভাবে বাছাই করা প্রয়োজন। অর্থাৎ যখন আমরা একটা সুনির্দিষ্ট বা স্পেসিফিক একটা সাবজেক্ট যখন আমাদের আহ, নির্ধারিত করা হয় বা আমরা নির্ধারণ করি যে এই বিষয়টা নিয়ে আমি গবেষণা করব বা এই বিষয়টা নিয়ে আমি কাজ করব, এবং এর যে সত্যতা, এর সত্যতাটা আমরা তুলে ধরার চেষ্টা করব, তখনই তোমার গবেষণার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কিন্তু সাধিত হবে। অর্থাৎ গবেষণার বৈশিষ্ট্যতে এটা বলা হয়ে থাকে যে গবেষণা কার্য সম্পাদন করার জন্য সুনির্দিষ্ট একটা বিষয়কে বেছে নেওয়া কিন্তু অত্যন্ত আবশ্যক। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ কামিং টু স্যার, দ্য নেক্সট ক্লিয়ার। পয়েন্ট। ওকে, হ্যাঁ, গবেষণা নিরপেক্ষতা, যেটা আমি সেকেন্ড পয়েন্টে বলেছিলাম, সেটা এরপরে আসছি। অর্থাৎ যদি আমরা উম, কোনো বিশেষ দর্শন, নিরপেক্ষতা মানে নিউট্রালিটি, নিউট্রালিটি অর্থাৎ নিউট্রাল। নিউট্রাল বলতে তোমরা সকলেই জানো, অল্প বিস্তর এই শব্দটার সঙ্গে পরিচিত সকলেই। এখানে কি বলা হচ্ছে না, প্রভাবিত না হওয়ার কথা। কোন কোন দিকে প্রভাবিত না হওয়ার কথা? এখানে বলা হচ্ছে না, বিভিন্ন আহ, বিষয় সম্পর্কে বা বিভিন্ন বিষয়ের যে সমস্ত দর্শনগুলো থাকে বা দৃষ্টিভঙ্গি বা অ্যাপ্রোচেস গুলো থাকে, অর্থাৎ বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভাবে দর্শনের উল্লেখ করা হয়ে থাকে বা বিভিন্ন অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি বিভিন্ন ভাবে অ্যাপ্রোচ গুলো দেওয়া হয়ে থাকে বা দৃষ্টিভঙ্গি গুলো উপস্থাপন করা হয়ে থাকে গবেষণার ক্ষেত্রে বিভিন্ন ভাবে দেওয়া হতেই পারে। তো সেক্ষেত্রে কি হয়, এই সব দিকে বিশেষভাবে কি করা হয় না, বিশেষভাবে প্রভাবিত না হয়ে, অর্থাৎ এই সমস্ত দিকগুলোতে ইনফ্লুয়েন্স হওয়া চলবে না। অর্থাৎ যিনি গবেষণা করবেন সেই গবেষণারত ব্যক্তি এই দর্শন বা যে কোনো বিষয় দর্শন, এখানে মানে দার্শনিক ভিত্তি অবশ্যই থাকবে, গবেষণার ক্ষেত্রে দার্শনিক ভিত্তি অবশ্যই থাকবে, দৃষ্টিভঙ্গি অবশ্যই থাকবে। তবে তোমাদের মাথায় রাখতে হবে যে একটা মানে যে কোনো দর্শন বা যে কোনো অ্যাপ্রোচ গুলোকে কিন্তু গ্রহণ করা চলবে না। অর্থাৎ যখন আমরা গবেষণা করব, তখন আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, ফিলোসফিক্যাল পার্সপেক্টিভস অর এনি কাইন্ড অফ অ্যাপ্রোচেস যখন আমরা ইউজ করব বা দৃষ্টিভঙ্গিগুলো যখন আমরা ইউজ করব, তখন সেগুলোর দিকে প্রভাবিত হওয়া চলবে না। তার থেকে বরং সেগুলোকে সেইগুলোর দিকে প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে কি করা উচিত, না নিরপেক্ষভাবে গবেষণাটা করতে হবে। অর্থাৎ আমি আমাকে ইনফ্লুয়েন্স করা হলো যে তুমি এই দার্শনিক ভিত্তিগুলো গ্রহণ করতে পারো, তুমি এই অ্যাপ্রোচ বা এই দৃষ্টিভঙ্গিগুলো নিতে পারো তোমার গবেষণার ক্ষেত্রে। আমি কেউ বললো বা আমি হঠাৎ করে তার সেই অ্যাপ্রোচ গুলো নিয়ে নিলাম বা সেই দার্শনিক যুক্তিগুলো আমি গ্রহণ করলাম, সেক্ষেত্রে দেখা গেল আমার গবেষণার যে উদ্দেশ্য বা লক্ষ্য সেটা কিন্তু বিঘ্নিত হতে পারে। তাই সম্পূর্ণরূপে কি করতে হয়, এই সমস্ত মতবাদ বা এই সমস্ত মতবাদ গুলো যেগুলো রয়েছে, অর্থাৎ অ্যাপ্রোচেস অর
লজিক্স, মানে সেগুলো আদার ওয়ে যে লজিক্স গুলো রয়েছে বা অন্যান্য যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে ওই সমস্ত দিকে প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে কি করতে হবে না গবেষণার কার্যটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে গবেষণার অপর একটা বৈশিষ্ট্য। অর্থাৎ নিউট্রাল থাকতে হবে তোমাকে, নিরপেক্ষভাবে তোমার গবেষণার কার্যটাকে কিন্তু সম্পাদন করার চেষ্টা করতে হবে। তবেই যে গবেষণার কার্যটা সেটা কিন্তু সম্পাদিত হওয়া সম্ভব। ওকে। হ্যাঁ স্যার। নেক্সট পয়েন্ট ইজ, এখানে কি বলা হচ্ছে, গবেষণার মানটা নির্ভর করে, অর্থাৎ কোয়ালিটি অফ রিসার্চ ডিপেন্ডস অন ন্যাচুরালিটি, ধর্মিতা বা অনুসন্ধিৎসা। অর্থাৎ অনুসন্ধিৎসা, তুমি কতটা কিউরিয়াস রয়েছো বিষয়টার প্রতি, কতটা অনুসন্ধিৎসু রয়েছে বা কতটা অনুসন্ধান করে অনুসন্ধান করতে চাও, বা কতটা তুমি ওই বিষয়টা কতটা ফাইন্ড আউট করতে চাও, কতটা খুঁজে সেই বিষয়টা সম্পর্কে। এখানে কি বলা হচ্ছে না গবেষণার মানটা নির্ভর করে, কোয়ালিটিটা নির্ভর করবে যখন হচ্ছে না, গবেষণার মান তখনই নির্ভর করবে যখন তুমি ওই বিষয়টা নিয়ে কতটা কিউরিয়াস রয়েছো বা কৌতূহলী রয়েছো বা কতটা অনুসন্ধান করতে আগ্রহী সেই দৃষ্টিভঙ্গির ওপর। তুমি একটা বিষয় নিয়ে গবেষণা করতে চাইছো বা গবেষণা করছো, কিন্তু তোমার বিষয়টা নিয়ে তুমি ওই উক্ত বিষয়টা নিয়ে তুমি কৌতূহলী নও বা তোমার কোনো অনুসন্ধিৎসু স্পৃহাটাই কিন্তু নেই, তাহলে কি হবে? গবেষণার যে উদ্যোগ, গবেষণার যে কার্য, গবেষণার যে বিভিন্ন ভাবেই গবেষণাটা তুমি এগিয়ে নিয়ে যেতে, এগিয়ে নেওয়ার যে স্পৃহা সেটা কিন্তু কি হয় অনেকাংশে কমে যেতে পারে বা ল্যাকনেস আসতে পারে বা অভাববোধ আসতে পারে। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে গবেষণার যে উদ্দেশ্য সেটা কিন্তু ব্যাহত হতে পারে। তাই গবেষণার অন্যতম একটা বৈশিষ্ট্য হলো কি না, গবেষণার মানটা যদি আমরা ঠিকঠাক দিকে নিয়ে যেতে চাই, তাহলে তার জন্য একটা কৌতূহলী দৃষ্টিভঙ্গি এবং অনুসন্ধিত দৃষ্টিভঙ্গির একটা বিষয় কিন্তু প্রয়োজন পড়ে, বা সেই বিষয়টা কিন্তু থাকতেই হয়। তবেই গবেষণার যে কার্যাবলী বা কার্যটা সেটা কিন্তু সঠিকভাবে সম্পাদিত হতে পারে। বোঝা গেছে পয়েন্টের বৈশিষ্ট্যটা? হ্যাঁ স্যার। হুম। স্যার তাহলে রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ কিভাবে হচ্ছে? মানে আমি বোঝা গেল না বললাম তোমার কথা, ভাঙা যাচ্ছে, বলছি তাহলে বোঝা গেছে না? রিসার্চ, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? বলো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। তাহলে রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ মানে মৌলিক কিভাবে হচ্ছে? আমি তখন একবার বলেছি যে ভাঙা যাচ্ছে না তাই মৌলিক। তাহলে যেটা ভাগ- আমি যেটা যেটা আগে ছিল সেটাকে আমি পুনরায় দেখছি বলেই রিসার্চ। নতুন হুম। যে কোনো কিছু আবিষ্কার সেটা তো আমি করছি না। করছো, অবশ্যই করছো, তুমি নতুন জ্ঞানের প্রেক্ষিতে। সাপোজ এখন কি কোভিড-19 গোটা দেশ, বিশ্ব জর্জরিত, ভারতবর্ষ জর্জরিত। তো এক্ষেত্রে আমাদের ভারতবর্ষে দুটো টিকা এসছে। কি কি দুটো টিকা তোমরা সকলেই জানো? কি একটা ফার্স্ট ওয়ান ইজ হচ্ছে কোভ্যাক্সিন, আরেকটা হচ্ছে কোভিডশিল্ড। ঠিক আছে? তো এইগুলো তো বিভিন্ন গবেষণা, এটা এটা কিন্তু ফান্ডামেন্টাল, অর্থাৎ মৌলিক ভাবে এগুলো কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে? এরপরে যে ওমিক্রনের প্রভাব আসছে বা অন্যান্য যে আরো স্ট্রেন গুলো স্ট্রং হচ্ছে, ঠিক আছে, এইগুলো তো প্রথম থেকে তারা কিন্তু আম, আবিষ্কার করতে যাবে না। অর্থাৎ তারা প্রথমে দেখবে যে এই ওমিক্রনের স্ট্রেনটাকে নির্মূল করার জন্য কোভ্যাক্সিন এবং কোভিডশিল্ড কতটা কার্যকরী, প্রথমে তারা সেই বিষয়ের জ্ঞানটাকে, নলেজটাকে প্রথমে তারা দেখবে। ঠিক আছে? তার পরিপ্রেক্ষিতে যদি কার্যকারী না হয়, এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে তারা পরবর্তী জ্ঞানের দিকে অগ্রসর হবে। বুঝতে পারছো? এইটা হচ্ছে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল আমরা টাইপসে আলোচনা করব। ফান্ডামেন্টাল মানে কি? মানে একটা যেখানে হচ্ছে এমন একটা গবেষণা পদ্ধতি যেটা গবেষণাগারে আলোচনা হয়ে থাকে বা গবেষণাগারে করা হয়ে থাকে। অর্থাৎ এমন একটা উচ্চ স্তরের গবেষণা। ফান্ডামেন্টাল রিসার্চ মানে হচ্ছে উচ্চ স্তরের গবেষণা যেটা গবেষণাগারে করা হয়ে থাকে। আর বাকি যে গবেষণা পদ্ধতিগুলো রয়েছে, ডেসক্রিপটিভ টাইপস অফ রিসার্চ, সার্ভে টাইপ অফ রিসার্চ, এটসেট্রা, এই সমস্ত বিষয়গুলোকে আমরা আদার ফিল্ডে করতে পারি। অর্থাৎ এই এই যে বাকি বিষয়গুলো বললাম, এগুলো কিন্তু আমরা গবেষণাগারে করতে পারবো না।
গবেষণা মানে আমরা ওই আগেই প্রথমে আমি এসেই বললাম যে আমরা থার্মোপ্লাস্ট বা অন্যান্য যে টেস্ট টিউব যেগুলো রয়েছে ওগুলো নিয়ে আমরা মানে একটা কেমিক্যাল অন্যটা ঢাললাম মানে গবেষণা হয়ে গেল, এটা কিন্তু নয়। এই ধারণাটা অনেকটা ভুল অনেকাংশে। এটা কখন হয়? ফান্ডামেন্টাল রিসার্চটা যখন করা হয় তখন, বা বৈজ্ঞানিক গবেষণাটা যখন করা হয় বা সাইন্টিফিক এনকোয়ারিটা যখন করা হয় তখন এই ক্ষেত্রে এটা কাজে লাগে। আর গবেষণা মানে যে ব্রেক করা হবে না সেটা নয়, সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে নবতর রূপে জ্ঞানের অনুসন্ধান। একটা জ্ঞান আমার আছে, সেই জ্ঞানের নলেজটাকে কাজে লাগিয়ে আমরা নবতর রূপে যে জ্ঞানটাকে অর্জন করতে যাব, সেইটাই হচ্ছে, সেই অনুসন্ধানের প্রক্রিয়াটাই হচ্ছে আমার কি না, আমার গবেষণা বা ফান্ডামেন্টালিটি। বুঝতে পেরেছো? স্যার, ফান্ডামেন্টাল রিসার্চকে উচ্চ স্তরের গবেষণা কেন বলা হচ্ছে এই জায়গাটা একটু বলুন না, বুঝতে পারছি না। আরে আলোচনা করবো তো বাবা, টাইপস গুলো তো আমরা এখন শুরু করিনি, আমরা আলোচনা করবো এগুলো। ঠিক আছে, এখন আমরা ক্যারেক্টারিস্টিক্সে আছি, আমরা এখন ফান্ডামেন্টালে যাইনি। ফান্ডামেন্টাল বা টাইপস ঠিক গুলোতে আছে যাইনি, স্যার। ওগুলো যখন আমরা আলোচনা করব, হ্যাঁ বিস্তারিত ভাবে ওই বিষয়গুলো আলোচনা করব। তোমাদের যাবতীয় যা কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো আলোচনা করা হবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ। নেক্সট পয়েন্ট, এখানে কি বলা হচ্ছে না, গবেষণা যেহেতু একটা বৈজ্ঞানিক পদ্ধতি, অর্থাৎ তুমি সেটা ডেসক্রিপটিভ করতে পারো, সাইন্টিফিক করতে পারো, অ্যাকশন করতে পারো, মানে এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু বৈজ্ঞানিক একটা পদ্ধতি কিন্তু যুক্ত রয়েছেই। ঠিক আছে, তাহলে এর একটা মূল ভিত্তি রয়েছে, একটা মূল বেস রয়েছে, মেন বেস রয়েছে, দ্যাট ইজ লজিক বা যুক্তি। গবেষণার একটা মূল দিক বা মূল ভিত্তি রয়েছে, সেটা হচ্ছে লজিক বা যুক্তি, তার সঙ্গে সঙ্গে মেজারমেন্ট, প্রপার মেজারমেন্ট বা উপযুক্ত পরিমাপ বা পরিসংখ্যানগত উপস্থাপনার উপর যেটা নির্ভরশীল থাকে। অর্থাৎ আমার গবেষণার কাজে বা গবেষণার ক্ষেত্রে যেহেতু এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি, সেহেতু এখানে কি হচ্ছে, যুক্তিটাকে যথাযথ হতে হবে, তার সঙ্গে সঙ্গে পরিমাণ বা মেজারমেন্ট গত দিক বা পরিসংখ্যানগত দিক, অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল ভিউ গুলো যদি আমরা দেখি বা স্ট্যাটিস্টিক্যাল পার্ট গুলো যদি আমরা দেখি, এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু একটা বিশেষভাবে গুরুত্ব থাকা বাঞ্ছনীয় বা আবশ্যিক। ঠিক আছে, সমস্ত কিছুই কিন্তু বৈজ্ঞানিক নীতি বা বৈজ্ঞানিক প্রিন্সিপালসটাকে মেনে কিন্তু চালিত হবে, তবেই সেটা গবেষণা বলে চিহ্নিত হবে। ঠিক আছে, এটা ছিল নেক্সট পয়েন্টের বৈশিষ্ট্য। আরেকটা পয়েন্ট আমরা আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে গবেষণা হলো পুনঃ অনুসন্ধান এবং পুনঃযাচাইযোগ্য। পুনরনুসন্ধান এবং পুনর্যাচাইযোগ্য। একটু আগে তোমরা বললে যে ভাঙা যাচ্ছে না ফান্ডামেন্টাল রিসার্চ করলে, তাহলে এখানে এই পয়েন্টটা তুমি আলোচনার মধ্যে দিয়ে আমি যে যে একটু আগে যে বিষয়টা আমি বলে দিলাম, সেই বিষয়টাই কেন এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, পুনরনুসন্ধান এবং পুনর্যাচাইযোগ্য। অর্থাৎ আমরা যেটাকে পুনরায় অনুসন্ধান করতে পারি এবং পুনরায় যাচাই করে নতুন ফ্যাক্ট বা নতুন তথ্য আবিষ্কার করতে পারি, দ্যাট ইজ রিসার্চ। যেটাকে আমরা পুনরায় অনুসন্ধানের মধ্য দিয়ে, পুনরায় যাচাইকরণের মধ্য দিয়ে খুঁজে বের করতে পারি, বা নতুন ভাবে নতুন তথ্য উপস্থাপন করতে পারি, বা নতুন তথ্যের পরিপ্রেক্ষিতে ফলাফলগুলো আবিষ্কার করতে পারি, দ্যাট ইজ রিসার্চ। অর্থাৎ একটা কাজ হয়েছে, সেই কাজের পরিপ্রেক্ষিতে যখন আমরা পুনরায় সেই কাজটা নিয়ে অনুসন্ধান করতে পারবো এবং সেই অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে পুনরায় যাচাইকরণের মধ্য দিয়ে যখন আমরা নিউ ফ্যাক্ট বা নতুন তথ্য বা নতুন জ্ঞান আমরা খুঁজে বের করতে পারবো, তখনই হয়ে উঠবে আমার সেটা গবেষণা। বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার আমার একটা অ্যাকচুয়ালি একটা আমার কথা আছে, যে আপনি হ্যাঁ যে বাংলাতে পুরোটা বলছেন বলুন, কিন্তু কিছু কিছু ওয়ার্ড ইংলিশে বলবেন, কারণ সেই টার্মগুলো তো আমার এক্সাম হলে থাকবে, বুঝতে আরো বেশি সুবিধা হবে। হ্যাঁ, আমি বলছি তো, সেক্ষেত্রে যদি তোমরা প্রপার কোন জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেই জায়গাটা আমি ক্লিয়ারিফাই করবে বা জানাবে, আমি জানিয়ে দেবো। নিউ স্যার স্পেলিং এই যে অবশ্যই ইউজ করবো পয়েন্টগুলো মাঝখানে। বলছেন, ওই পয়েন্টগুলোর সাথে হ্যাঁ যদি পয়েন্টগুলো, হ্যাঁ ওই ইংলিশ টার্মগুলো একটু বলে দেন, মানে টার্মগুলো ইউজ, হ্যাঁ বুঝতে খুবই ভালো সুবিধা হয়, হয় স্যার। ইজি হয়। আচ্ছা, হুম। ঠিক আছে, ঠিক আছে। এর আগেরটা লিখে নিয়েছো তোমরা? এর হ্যাঁ আগেরটা স্যার, লেখা হয়েছে? আগেরটা লিখেছি, সায়েন্টিফিক যেটা বললেন সেটা তো।
হ্যাঁ, হ্যাঁ। উম বৈজ্ঞানিক পদ্ধতি বা সাইন্টিফিক মেথড বললাম, তার সঙ্গে সঙ্গে হ্যাঁ এর মূল ভিত্তি বা মেন বেস হচ্ছে হ্যাঁ লজিক, তার সঙ্গে সঙ্গে স্ট্যাটিস্টিক্যাল পার্ট বা স্ট্যাটিস্টিক্যাল ভিউ পয়েন্ট অ্যান্ড মেজারমেন্ট মেজারমেন্টাল মেজারমেন্টের যে বিভিন্ন দিকগুলো আছে সেগুলো আছে। ঠিক হ্যাঁ আছে। স্যার হ্যাঁ হুম, ঠিক আছে। এইটা পরবর্তীটা বললাম পুনঃ অনুসন্ধান এবং পুনর্যাচারযোগ্য, অর্থাৎ আহ, এখানে রিফাইন্ড করার বিভিন্ন বিষয়গুলো আছে, অর্থাৎ আহ, যে বিষয়গুলো আমরা শিখছি, অর্থাৎ নতুন ভাবে জানার চেষ্টা করছি, সেগুলোকে নতুন ভাবে রিফাইন করার চেষ্টা করছি, নতুন ভাবে যাচাই করার চেষ্টা করছি, যাচাই না অ্যানালিসিস, অর্থাৎ রিঅ্যানালিসিস করার কথা এখানে বলা হচ্ছে। রিঅ্যানালিসিসের মধ্য দিয়ে যতবার আমরা পুনরায় যাচাই করব, বিষয়বস্তুর যে গভীরতা, বিষয়বস্তুর মধ্যে যে গভীরতাটা রয়েছে, সেই গভীরতা সম্পর্কে জ্ঞানটা সঠিকভাবে পাওয়া যাবে। ঠিক আছে। তাহলে এগুলো ছিল আমাদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ। এরপর আমরা চলে আসব সরাসরি টাইপস অফ রিসার্চ। সরাসরি আমরা টাইপস অফ রিসার্চটা আলোচনা করব। যদি তোমাদের কারো কিছু যদি জিজ্ঞাসা থাকে তোমরা বলতে পারো। কারো কিছু জিজ্ঞাসা রয়েছে? হ্যালো স্যার। ইয়েস। বলছি হুম, একটা হ্যাঁ স্যার, একটা নির্দিষ্ট বিষয় নিয়ে একবারই রিসার্চ করা যায়, মানে সেটা নিয়ে পরবর্তীকালে অন্য কেউ আর সেটা নিয়ে রিসার্চ করতে পারবে না, এরকম কোনো ব্যাপার আছে মানে? না, না, করতেই পারে, কোনো কোনো অসুবিধা নেই। হুম। নেতাজির মৃত্যু রহস্যটা আমি একটা টপ সাবজেক্ট হিসেবে বললাম, তাহলে এইটা কি একজন গবেষণা করেই ছেড়ে দিয়েছে? স্যার ওটা তো বলো, করা একজন হয়েছে। গবেষণা করেই কি ছেড়ে হ্যাঁ, দিয়েছে? ছাড়েনি। হ্যাঁ, মানে যেটা গবেষণা করা হয়েছে করা হয়ে গেছে, তাহলে তার তথ্য কি? থেকে আমি হেল্প নিতে পারি, তাই তো স্যার? হেল্প নিয়ে আমি হ্যাঁ, আবার সেটাকে রিসার্চ করতে পারি, সেটা পুনরায় হেল্প নিতে সে- অবশ্যই, সেটা যে বলা হচ্ছে রিভিউ অফ, অবশ্যই এটাকে আমরা বলা হয় রিভিউ করা। অর্থাৎ আমি হেল্প অবশ্যই নিতে পারবো, যে বিষয়টা নিয়ে কাজ হয়েছে, যে ওই হেল্পটা নিয়ে আমি আমার গবেষণার যে কার্যাবলী রয়েছে সেই কার্যাবলীতে আমি সাহায্য নিতে পারি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রিভিউ অফ রিলেটেড লিটারেচার। অর্থাৎ যে বিষয়টা নিয়ে আমি কাজ করছি, সেই বিষয়টা নিয়ে যদি সেই বিষয়টা আগে কোথাও বা আগে কোনো ক্ষেত্রে কাজ হয়েছে কিনা, যদি কাজ হয়ে থাকে তার থেকে আমি কি কি সাহায্য নিচ্ছি আমার আলোচ্য গবেষণার মধ্যে, সেইটাকে বলা হচ্ছে রিভিউ অফ লিটারেচার। ক্লিয়ার? স্যার বলছি, সেখানে তো মানে টাইটেলটা তো এক রাখা যাবে না, মানে যদি সেম টপিকই হয় কিন্তু টাইটেল তো আলাদা রাখতে হবে, তাই তো? টপিক তোমার এক হতে পারে, টাইটেল কোনোদিন এক হবে না। বিভিন্ন ভাবে আলাদা হতে পারে। আচ্ছা। হ্যাঁ আর স্যার, ওই হ্যাঁ। ঠিক আছে। ম্যাটেরিয়ালটা মানে যেটা রিভিউর কথা বলছেন ওটা তো সেকেন্ডারি, মানে ইয়েটা হয়ে যাবে, ওটা তো হুম, প্রাইমারিটা হুম, তো হুম, আর হুম। হবে না। না, সেকেন্ডারি ডাটা, হ্যাঁ তথ্য স্যার, সংগ্রহ, মানে ডাটা কালেকশন, এগুলো যখন নতুন নতুন করে যেটা রিসার্চ করা হবে সেই বিষয়টার উপরে, হ্যাঁ। সেটার হুম, মধ্যে নতুনত্ব থাকতে হবে, মানে যেটা আগে হয়ে গেছে সেইগুলো নিয়েও নিজের ভাবনাগুলো তার মধ্যে রাখতে হবে, চিন্তা ভাবনাগুলো। অবশ্যই রাখতে হবে, নালে তোমার নতুন জ্ঞানের অনুসন্ধান হচ্ছে কি করে? হ্যাঁ স্যার। নতুন জ্ঞানের অনুসন্ধান তো হবে না নইলে। তুমি যদি আগের, মানে আগে যিনি লিখেছেন তারটা দেখে হুবহু টুকে দিলে বা কপি করে নিলে, তাহলে কি হলো? তারটা কপি করা হয়ে গেল। তাহলে নতুনত্ব, সে নতুন জ্ঞান হলো কি কোত্থেকে? হলো না। তাহলে তুমি সেই হ্যাঁ স্যার। তথ্যগুলোকে তোমার কাজে লাগাতে পারো, তোমার গবেষণার কাজে লাগাতে পারো, সাহায্যে লাগাতে পারো। তার থেকে তোমাকে কি করতে হবে? তার থেকে তোমাকে নতুন জ্ঞানের তত্ত্বটাকে অনুসন্ধান করার চেষ্টা করতে হবে। ঠিক আছে। গবেষণা একটা হিউজ প্রসেস বা একটা প্রসিডিওর। সেটা বিভিন্ন পদ্ধতিগত দিক বা প্রসিডিওরগত দিকে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হয়। আহ, আমি এমনি এমনি বলে দিতে পারি না যে আমি এই বিষয়টা নিয়ে গবেষণা করব বা করে দিলাম। হিউজ প্রসেস, একটা সিস্টেমেটিক প্রসেস, একটা সাইন্টিফিক প্রসেস। ঠিক আছে। এনি মোর কোয়ারি? ঠিক আছে।
আমি 2 মিনিট একটু ব্রেক নিচ্ছি, হ্যাঁ। আমি 2 মিনিটের মধ্যে জয়েন করছি। আমি মিউট করছি, আমি লেফট করছি না, আমি 2 মিনিট একটু ব্রেক নিচ্ছি, তারপর আবার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা শুরু করবো। এই ক্যারেক্টারিস্টিক্স নয়, সরি, আমরা টাইপস গুলো নিয়ে শুরু করবো। ওকে। ওকে, এম আই অডিবল? Yes, sir. তো কামিং টু দ্য নেক্সট পোর্শন, পরবর্তী বিষয়ে আসছি। সেখানে বলা হচ্ছে কি, দ্য ক্লাসিফিকেশন অর টাইপ অফ রিসার্চ। এর মধ্যে বিভিন্ন বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। স্টেপ বাই স্টেপ সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, জানবো যে এই টাইপ গুলো বা ক্লাসিফিকেশন গুলো কিভাবে গবেষণা ক্ষেত্রে কার্যকরী বা কিভাবে কাজ করে থাকে। তো প্রাথমিকভাবে আমরা কয়েকটা নাম বলছি, বা কয়েকটা গবেষণা শ্রেণী বিভাগের নাম আলোচনা করছি, এবং যতদূর সম্ভব হয় আজকে আমরা স্টেপস গুলো, এই যে ক্লাসিফিকেশন বা টাইপস গুলো আছে সেগুলো আমরা আহ, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যতদূর সম্ভব হয় শেষ করার চেষ্টা করব আজকে। তো প্রথমে যে বিষয়টা রয়েছে, দ্যাট ইজ তাৎপর্য নিয়ে তোমাদের এতক্ষণ কোয়ারি ছিল। ফান্ডামেন্টাল রিসার্চ হিসেবে যেটা আলোচনা করবো, যেটাকে বাংলা অর্থে বলা হয় ফলিত গবেষণা, এটাকে ফিল্ড রিসার্চ, আর ইজ অ্যাকশন রিসার্চ, যেটাকে বলা স্যার হচ্ছে আপনার সক্রিয় ভয়েসটা খুব গবেষণা বা ব্রেক তাৎক্ষণিক করছে। গবেষণা নামে ওইটা। ওকে ওকে, জাস্ট এ সেকেন্ড প্লিজ।
আমি তো করে হ্যালো, স্যার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? স্যার শোনা যাচ্ছে। আচ্ছা দেখো তো, শোনা যাচ্ছে? আসলে হ্যাঁ এখানে স্যার, একটু নেটওয়ার্কের ইস্যু রয়েছে। হ্যাঁ হ্যাঁ, স্যার একটু শোনা নেটওয়ার্ক, যাচ্ছে। ওকে, নেটওয়ার্ক একটু ইস্যুর জন্য একটু সমস্যা হচ্ছে আর কি। ক্লাসিফিকেশন অফ টাইপস অফ রিসার্চ আমরা আলোচনা করব এবার। তো প্রথমে যে বিষয়গুলো নিয়ে আলোচনা, প্রথমে আজকে যতদূর সম্ভব হয় আমরা চেষ্টা করব, যতগুলো সম্ভব হয়। তো, প্রথমে যে বিষয়টা রয়েছে দ্যাট ইজ তাত্ত্বিক গবেষণা বা মৌলিক গবেষণা, যেটাকে ইংরেজিতে বলা হয় ফান্ডামেন্টাল রিসার্চ, বা এটাকে ইংরেজি অর্থে বলা হয় থাকে পিওর রিসার্চও বলা হয়ে থাকে। তারপর অ্যাপ্লাইড রিসার্চ আলোচনা করব, ফলিত গবেষণা যেটাকে বাংলায় বলা হয়ে থাকে। আমরা সকলেই এটাকে ফিল্ড রিসার্চ হিসেবেও বা ফিল্ড গবেষণা হিসেবেও এটাকে আমরা জেনে থাকি বা শুনে থাকি। আরেকটা বিষয় দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, সক্রিয় গবেষণা, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাকশন রিসার্চ, যেটাকে অন্য অর্থে আমরা তাৎক্ষণিক গবেষণা হিসেবেও চিহ্নিত করে থাকি বা বলে থাকি। তো তোমাদের প্রথম থেকেই একটু কোয়ারি ছিল, একটু কিউরিসিটি ছিল দ্যাট হোয়াট ইজ ফান্ডামেন্টাল রিসার্চ অ্যান্ড হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল থিংস ইন রিসার্চ। এই বিষয়টা নিয়ে তোমাদের প্রথম থেকেই একটু কিউরিয়াস ছিল কয়েকজন, আমি দেখলাম। তো এটাকে সম্পূর্ণরূপে একটা পিওর রিসার্চ হিসাবে বলা হয়ে থাকে বা পিওর রিসার্চ হিসাবে আলোচনা করা হয়ে থাকে, বা এটাকে শুদ্ধ গবেষণা, বাংলায় যদি আমরা বলি তাহলে এটাকে শুদ্ধ গবেষণা হিসাবেও আমরা আলোচনা করতে পারি বা আলোচনা করে থাকি। তো এখানে একটা স্পেসিফিক ভাবে আলোচনা করার কথা বলা হচ্ছে বা বিশেষভাবে বলা হচ্ছে। তো এটা সম্পূর্ণরূপে একটা সাইন্টিফিক মেথড, এটা একটা সম্পূর্ণরূপে সাইন্টিফিক মেথড বা সাইন্টিফিক এরিয়ার উপর ভিত্তি করে কিন্তু গড়ে ওঠে। ঠিক আছে? আহ, এখানে আমাদের যে মূল বিষয়টা মাথায় রাখতে হবে, যে ফান্ডামেন্টাল যে সমস্ত বিষয়গুলো রয়েছে বা মৌলিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেই সমস্ত ফান্ডামেন্টাল বা মৌলিক বিষয়গুলোই কিন্তু এখানে, অর্থাৎ এই স্তরে আলোচনার মূল ভিত্তি। অর্থাৎ ফান্ডামেন্টাল বিষয়বস্তুগুলোই কিন্তু আমাদের এখানে বিশেষভাবে আলোচিত হয়ে থাকে। অর্থাৎ আমাদের যে পারিপার্শ্বিক যে নিত্য নৈমিত্তিক সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ যে সাধারণভাবে যদি আমরা গবেষণা করব বলি, অর্থাৎ আমাদের যে পারিপার্শ্বিক যে সমস্ত সমস্যাগুলো গড়ে ওঠে, বা আমরা যদি বলি এই বিষয়টা নিয়ে আমরা সমস্যা সমাধান করব, সাপোজ আমরা যেমন প্রথমেই আলোচনা করলাম যে নেতাজি সুভাষচন্দ্র বোস অন্তর্ধান রহস্য, বা যদি আমরা বলি বিবেকানন্দের জীবন দর্শন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি বলি তাহলে কিন্তু আমরা সেটা ফান্ডামেন্টাল বা মৌলিক গবেষণার মধ্যে কিন্তু নিয়ে আসতে পারি না। অর্থাৎ আমাদের নিত্য নৈমিত্তিক সমস্যা যেগুলো রয়েছে জ্ঞান উদ্ভাবনের ক্ষেত্রে, সেটা কিন্তু অন্তর্ভুক্ত নয়, কিন্তু অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে? এর মধ্যে অন্তর্ভুক্ত বিষয় কোনগুলো? না, নিত্য নতুন নীতি বা প্রিন্সিপল অ্যান্ড ইনোভেশন অফ থিওরি, অর্থাৎ যে সমস্ত নীতি, তত্ত্ব
এই সমস্ত বিষয়গুলো যখন আমরা উদ্ভাবন করব নতুন ভাবে, আবিষ্কার করব নতুন ভাবে, এটাই হলো এই গবেষণার অন্যতম মূল উদ্দেশ্য। অর্থাৎ ইনোভেট সামথিং নিউ থিওরিজ, নিউ নলেজেস অ্যান্ড নিউ প্রিন্সিপলস। এটা হচ্ছে তাত্ত্বিক গবেষণা বা মৌলিক গবেষণা বা ফান্ডামেন্টাল রিসার্চের মেইন অবজেক্টিভ। ঠিক আছে? যদি আমরা আপাত দৃষ্টিতে দেখি, যদি আমরা আমাদের ভিউ পয়েন্টে দেখি, তাহলে ব্যবহারিক ক্ষেত্রে বা আমরা অ্যাপ্লাই করার ক্ষেত্রে বিভিন্ন ভাবে এটা আমাদের কাছে মূল্য নাও থাকতে পারে, বা সেটাকে আমরা ভ্যালিউ নাও দিতে পারি। ব্যবহারিক ক্ষেত্রে এইটাকে আমরা সেইভাবে ভ্যালিউ বা মূল্যবোধটা আমাদের নাও দিতে পারি, কিন্তু এখানে আমাদের মূল বিষয়বস্তু কেন্দ্রীভূত থাকে, বা মূল লক্ষ্যটা বা উদ্দেশ্যটা কেন্দ্রীভূত থাকে নবতর রূপে নতুন নীতি বা তত্ত্ব উদ্ভাবনের ক্ষেত্রে। অর্থাৎ একটা হিউজ পরিমাণে জেনারেলাইজেশনের একটা বিষয় কিন্তু এর মধ্যে আলোচনা হয়ে থাকে। অর্থাৎ একটা নির্দিষ্ট ভাবে যে সামান্যীকরণের তত্ত্ব বা জেনারেলাইজেশনের যে বিষয়, এর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত হয়ে থাকে। আমি আগেই বললাম যে এই ধরনের গবেষণা কার্য সাধারণভাবে আমরা একদম পথে ঘাটে নেমে তথ্য সংগ্রহ করে কিন্তু আমরা সাধারণভাবে এই গবেষণাটা কিন্তু করতে পারি না। এই গবেষণাটা করার জন্য কি প্রয়োজন? না উন্নত ধরনের ল্যাবরেটরি প্রয়োজন। উপযুক্ত ল্যাবরেটরি বা ল্যাব বা যে সমস্ত গবেষণাগারগুলো রয়েছে, এই গবেষণাগারের মধ্যেই কিন্তু আমরা এই ধরনের গবেষণা কার্যটা কিন্তু সম্পাদন করে থাকি। এবং এই গবেষণা সম্পাদন করার জন্য বা করার উদ্দেশ্য নিয়ে আমরা বিভিন্ন ভাবে যে সমস্ত নিম্নতর গোত্রীয় প্রাণীগুলো রয়েছে বা নিম্নতর গোত্রের প্রাণীরা রয়েছে, সেই সেই সমস্ত প্রাণীদের সাহায্য কিন্তু আমরা নিয়ে থাকি, বা এই সমস্ত গবেষণা কার্যটা ওই সমস্ত নিম্নতর গোত্রের প্রাণীদের উপর করা হয়। তোমরা সকলেই জানো যে ব্যাঙের উপর পরীক্ষা বা গিনিপিগের উপর পরীক্ষা বা ইঁদুরের উপর পরীক্ষা, এই ধরনের গবেষণাগুলো সাধারণভাবে ল্যাবরেটরি বেসড ইনকোয়ারি বা রিসার্চের ক্ষেত্রে কিন্তু করা হয়ে থাকে। ঠিক আছে? যখন আমরা দেখি যে এটা ওই সমস্ত নিম্নতর গোত্রীয় প্রাণীদের মধ্যে সফল হচ্ছে এই ধরনের গবেষণা বা ফান্ডামেন্টাল এরিয়া বা ফান্ডামেন্টাল রিসার্চটা ওই সমস্ত নিম্নতর গোত্রের মানুষের ক্ষেত্রে, এই নিম্নতর গোত্রের প্রাণীদের ক্ষেত্রে সম্পাদিত হচ্ছে বা ঠিকঠাক ভাবে কার্যকরী হচ্ছে, তারপরে সেটা মানুষের অ্যাপ্লাই করা হয়। সাপোজ তোমাদের স্যার শোনা মধ্যে যাচ্ছে না। কোভিড টিকাকরণের যে বিষয়টা আমরা আলোচনা করলাম, বিভিন্ন ভাবে টেস্ট করা হলো আমাদের ক্লিয়ার? দেখো তো, শোনা যাচ্ছে? দেখো তো, শোনা যাচ্ছে? আপনার কথা মাঝে মাঝে কেটে কেটে আসছে। এখন এখন ক্লিয়ার আসছে? হ্যাঁ, এখন তো কাট- কাটছে, কেটে যাচ্ছে, কথা তো কেটে কেটে যাচ্ছে। যেটা বলছি, যে ধরনের ল্যাবরেটরিতে বা ল্যাবে হয়ে থাকে, যে মানুষের উপর করা হয় সেটা কিন্তু নয়, নিম্নতর গোত্র থাকে বা প্রাণী তাদের উপর প্রাথমিকভাবে করা হয়। তার suppose আমি বললাম যে কোভিড-19 বা ভাইরাস সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো, তো কি করে প্রথমে ভাইরাস কি কোভিড ভাইরাসের মধ্যে স্পাইক করতে, তার ভাবে এটা মিউটেশন করতে বা মিউটেট সেই বিষয় সম্পর্কে একটা ধারণা টেস্ট করা হলো। কিভাবে এটা মিউটেশন রোধ করা যায়, এই সমস্ত
গবেষণা করা হয়, তার পরবর্তীতে স্যার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে? দাঁড়াও, আমি আরেকবার লেফট করে জয়েন করছি, জাস্ট নাও শোনা যাচ্ছে? ঝটপট রেসপন্স করো, শোনা হ্যাঁ যাচ্ছে স্যার কিনা? শোনা হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ, যে বিষয়টা আমি আলোচনা করছিলাম যে এই ধরনের গবেষণা অর্থাৎ ফান্ডামেন্টাল রিসার্চটা কি হয় না উন্নততর ল্যাবরেটরিতে করা হয়ে থাকে, বা উন্নততর যে গবেষণাগার রয়েছে সেই গবেষণাগারে কিন্তু করা হয়ে থাকে। তো প্রথমেই এটা কিন্তু কতিপয় যে সমস্ত নিম্ন শ্রেণীর প্রাণী রয়েছে বা নিম্ন গোত্রীয় প্রাণী রয়েছে, যেমন গিনিপিগ, ইঁদুর, ব্যাঙ বা এই সব নিম্ন গোত্রীয় যে সমস্ত প্রাণী রয়েছে তাদের উপর অ্যাপ্লাই করা হয়। সেখানে সাকসিড হলে কি করা হয় সেটা মানুষের উপর অ্যাপ্লাই করা হয়। এই কথা প্রসঙ্গে আমরা কোভিড-19 এর আবিষ্কার কি বলেন না 19 সেই সমস্ত কথা কেটে যাচ্ছে স্যার, বোঝা তারা যাচ্ছে না। কি- কি করা যেত, তারা বিভিন্ন ভাবে কি করলেন, বিভিন্ন ভাবে আহ গবেষণার মধ্যে দিয়ে বের করার চেষ্টা করলেন। এরপর তারা বিভিন্ন ভাবে কি করলেন না টিকাটাকে আবিষ্কার করলেন, কিন্তু প্রথমেই সেটা কিন্তু মানুষের উপর অ্যাপ্লাই করা হলো না, নিম্নগোত্রীয় প্রাণীদের উপর প্রথমে অ্যাপ্লাই করা হলো। তার পরবর্তীতে সফলতা পাওয়ার পর কি করা হলো, সফলতা পাওয়ার পর সেটা বিভিন্ন মানুষ যারা রয়েছে বা মনুষ্য প্রজাতির মধ্যে সেটা কিন্তু অ্যাপ্লাই করা হলো। অর্থাৎ সম্পূর্ণরূপে একটা আহ মৌলিকত্ব বা ফান্ডামেন্টালিটি এর মধ্যে কিন্তু বর্তমানে আমরা স্যার আলোচনা করি আপনার ভয়েসটা খুব ব্রেক করছে। সেক্টরের ক্ষেত্রে, তাহলে বিভিন্ন শোনা যাচ্ছে? এত তো নেটওয়ার্ক ইস্যু হয় না, কারণ আমার আদার্স ক্লাসগুলোও তো চলে, সেক্ষেত্রে তো এত সমস্যা হয়। কি যে সমস্যা! শোনা যাচ্ছে দেখো তো? স্যার এখন শোনা যাচ্ছে, কিন্তু আপনি আবার যে একটু বেশি বলা শুরু করছেন তো শোনা যাচ্ছে না। তো আমার আদার্স ক্লাসগুলো চলে, সেক্ষেত্রে এরকম সমস্যা হয় না। তো কি যে হচ্ছে আজ আমি বুঝতে পারছি না। যাই হোক, তো সেক্ষেত্রে আমরা যদি এডুকেশনাল সেক্টর আমরা পারপাসে ফিরছি, তো এডুকেশন সেক্টরগুলো যেগুলো রয়েছে যে ক্ষেত্রে এই মৌলিক গবেষণাটা আলোচনা করা হয়ে থাকে, যেমন সাইকোলজিক্যাল বিভিন্ন পার্সপেক্টিভস গুলো রয়েছে। যেমন শিক্ষার ক্ষেত্রে যদি আমরা শিক্ষার্থীদের প্রেরণা জানতে চাই, মোটিভেশন, বা যে তাদের মধ্যে যে সমস্ত শক্তিদায়ক উদ্দীপক গুলো রয়েছে বা স্টিমুলাস গুলো রয়েছে, রেসপন্স গুলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন ধরনের টিচিং লার্নিং এর যে প্রক্রিয়াগুলো রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মৌলিক গবেষণার মধ্যে অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ ফান্ডামেন্টাল যে রিসার্চ রয়েছে, ফান্ডামেন্টাল রিসার্চের মধ্যেও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এবার আমাদের যে বিষয়টা জানতে হবে যে কোন কোন পরিপ্রেক্ষিতে কোন বিষয়ের উপর
এই ফান্ডামেন্টাল রিসার্চটা করা হয়ে থাকে কোন কোন বিষয়ের ওপর? মানে আমরা যে বিভিন্নভাবে বিজ্ঞান ক্ষেত্রের কথা বললাম, বিজ্ঞান ক্ষেত্র তো রয়েছেই, চিকিৎসা ক্ষেত্র বা চিকিৎসা শাস্ত্র তার মধ্যেও রয়েছে, ঠিক তার পাশাপাশি বিভিন্ন সাইকোলজিক্যাল পার্সপেক্টিভস বা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট বা মনস্তত্ত্বগত দিক, সোসিওলজিক্যাল পার্সপেক্টিভ বা সমাজতত্ত্ব বা সমাজবিজ্ঞানগত দিক, তার সঙ্গে সঙ্গে দর্শন শাস্ত্র অর্থাৎ ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট অফ পার্সপেক্টিভ, এই সমস্ত দিকেও কিন্তু ফান্ডামেন্টাল রিসার্চটা কিন্তু সমানভাবে গ্রহণ করা হয়ে থাকে। তবে একটা বিষয় তোমরা সকলে মাথায় রেখো, যখন ফান্ডামেন্টাল রিসার্চ বা মৌলিক গবেষণা আলোচনা করা হয় বা যখন ফান্ডামেন্টাল রিসার্চটা যখন আম, করা হয়, তখন কিন্তু যে সমস্ত গবেষকরা বা বিজ্ঞানীরা বা যারাই গবেষণাটা করছেন না কেন, তাদেরকে ভীষণভাবে সতর্ক থাকতে হয় এবং নিখুঁততার সঙ্গে যে সমস্ত যন্ত্রপাতি বা ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করছেন সেগুলো দেখতে হয়, চলক বা ভেরিয়েবলস গুলোকে ফলো রাখতে হয়, তার সঙ্গে সঙ্গে সেগুলোকে ভেরিয়েবলস গুলোকে বা যন্ত্রপাতিগুলোকে নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে হবে এবং সেগুলোকে সঠিকভাবে অ্যানালিসিস করতে হবে। উইদাউট প্রপার অ্যানালিসিস অ্যান্ড উইদাউট এনি কন্ট্রোল কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল রিসার্চের মূল দিক বা পার্সপেক্টিভস এটা কিন্তু সঠিকভাবে সম্পাদিত হতে পারে না। ঠিক আছে, কারণ এই ধরনের গবেষণা আমাদের ভবিষ্যতের পথ প্রদর্শনে সাহায্য করে। ভবিষ্যতের যে সমস্ত সমস্যাগুলো কঠিন বা জটিল সমস্যাগুলো থাকে, সেই জটিল সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করে। তবে যে গবেষক বা যে ব্যক্তি বা যে চিকিৎসক, যে আমরা যাই বলি না বা বিজ্ঞানী যাই বলি না কেন, যে ব্যক্তি এই গবেষণা করছেন তাকে এই গবেষণার কার্য পরিচালনার জন্য তার যথেষ্ট দক্ষতা এবং অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সটা থাকা অত্যাবশ্যকীয় বা অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ তার গবেষণা কার্য সম্পর্কে স্কিল থাকতে হবে, তাকে এক্সপিরিয়েন্সড হতে হবে, যার মধ্য দিয়ে তাত্ত্বিক বা মৌলিক গবেষণার কার্যাবলী বা কার্যকারিতা সম্পাদিত হবে। দিস ইজ অল অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল রিসার্চ বা মৌলিক গবেষণা। ক্লিয়ার? স্যার একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, আম, বলো। স্যার বলছি, আপনি বললেন এখানে উন্নততর ল্যাব, সেটা দর্শন বা এরকম নিম্নতর গোত্রের প্রাণীদের ওপর করা হয়, তাহলে দর্শন শাস্ত্রের ওপর কি করে ফান্ডামেন্টাল না, রিসার্চটা করা হবে? শু- শু- আমি কি বলেছি, উচ্চতর যখন এই বিষয়টা যখন চিকিৎসা শাস্ত্র বিজ্ঞান শাস্ত্রে যখন করা হয় তখন ল্যাবগুলো বা আচ্ছা ল্যাবরেটরিতে কাজটা করা হয়ে থাকে। আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা আর দর্শন শাস্ত্রে আমরা কিন্তু ফান্ডামেন্টালিটি, যাদের দর্শন বিষয় রয়েছে তারা হয়তো বুঝতে পারবে, কিছু অভিনবত্বের বিষয় কিন্তু থেকে যায়। যেমন আমরা হুম মনস্তত্ত্ব বা সাইকোলজি, হ্যাঁ ওইটা একটা কি চিকিৎসা শাস্ত্রের দিক। আমরা ওইটা হুম মানে উটপাটাং আমরা বলে দিতে পারি না যে এই বিষয়টা এইভাবে গবেষণা করতে হবে, আমরা এটা সেটা বর্ণনামূলক দিকে বা তাৎক্ষণিকভাবে আমরা সেটা বের করতে পারি না। ওটা আচ্ছা তার জন্য একটা ল্যাব থাকে। শুধুমাত্র আচ্ছা যে আমি বলেছি গবেষণা যে শুধুমাত্র ও ফানেল নিয়ে বা ইয়ে নিয়ে হবে সেটা কিন্তু নয়। আচ্ছা, ঠিক আছে, তার মানে এই শুধু সমস্ত চিকিৎসা শাস্ত্র আর বিজ্ঞান শাস্ত্রতে মানে ল্যাবরেটরি বেসে এর গবেষণাটা ক্ষেত্রেও ল্যাব, হবে? রয়েছে বাবা, এর ক্ষেত্রেও ল্যাব রয়েছে। তুমি আচ্ছা আচ্ছা দর্শনের ক্ষেত্রে যে ল্যাব থাকবে সেটা কিন্তু ল্যাব থাকবে না সেটা কিন্তু নয়। আচ্ছা দার্শনিক দিকে যে তোমরা বিভিন্ন ভাবে মনস্তত্ত্বের বিভিন্ন বিহেভিয়ারিজম পড়েছো, আচরণবাদ বা হ্যাঁ হ্যাঁ এসার স্যার, এসার বন্ড থিওরি, বিড়ালের পরীক্ষা, শিম্পাঞ্জির হ্যাঁ পরীক্ষা, স্যার এগুলো ওগুলো তারা পড়েছি। কোথায় করেছিলেন? ল্যাবেই তো করেছেন। আচ্ছা বুঝতে পেরেছো? ঠিক তো আছে স্যার, সবসময় যে বুঝছি। ফানেল নিয়ে টেস্ট টিউব নিয়ে যে গবেষণা ওইভাবে হবে সেটা কিন্তু নয় এখানে। ঠিক আছে ঠিক স্যার, আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। তবে এখানে তোমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, যে সতর্কতাটা আর নিখুঁততাটা কিন্তু যাতে যথেষ্ট পরিমাণে থাকে, যাতে করে ওই ব্যক্তি যে সমস্ত যন্ত্রপাতিগুলো ইউজ করবেন বা চলকগুলো বা ভেরিয়েবল গুলো যেগুলো থাকবে সেগুলোকে সঠিকভাবে কন্ট্রোল করতে পারেন এবং অ্যানালিসিস প্রক্রিয়াটা যাতে যথোচিত প্রক্রিয়ায় বা যথোচিতভাবে হয়ে থাকে। ঠিক আছে, আর যে ব্যক্তিটা করবেন তার অবশ্যই তাকে এক্সপিরিয়েন্সড হতে হবে, তাকে ওয়েল অর্গানাইজড প্রসেসে তাকে পরিচালনার তার যে দক্ষতা, সেই দক্ষতাটাও তার মধ্যে কিন্তু থাকাটা বাঞ্ছনীয়। তবেই এই গবেষণা কার্যটা সর্বার্থ সাধক হয়ে উঠতে পারে। ওকে। ঠিক আছে স্যার। পরের বিষয়ে আসছি, ফলিত গবেষণা, স্যার বলছি যে যেটাকে আমরা ইংরেজি। হ্যালো স্যার,
বলছি যে হ্যাঁ, হ্যাঁ, পিওর রিসার্চ আর ফান্ডামেন্টাল রিসার্চ তো একই, তাই তো স্যার? একদম একদম হ্যাঁ, মানে অন্য নামে ডাকা হয়, আচ্ছা স্যার, ঠিক আছে। শুদ্ধ গবেষণা বলা হয়ে থাকে এটাকে। হুম, হুম। ঠিক স্যার, আছে। ফান্ডামেন্টাল পিওর রিসার্চে কি হাউ দিয়ে এরকম কোনো কোশ্চেন করা হয়, মানে আমাদের ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে, এরকম কোশ্চেনের অ্যান্সার খোঁজা হয়? হ্যাঁ, হতেই পারে, না হওয়ার তো কিছু নেই, কিন্তু আমাদের মূল এখানে যেটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে যে যে বিষয়গুলোকে আমরা বের করব সেটা যেন যথোচিতভাবে একদম নির্ভুল এবং নিখুঁত ভাবে বের হয়। ঠিক আছে, তত্ত্ব এবং নীতি যেগুলো আমাদের বের হবে সেগুলো যেন নিখুঁততার সঙ্গে যেন বের হয়। ঠিক আছে, আমাদের প্রশ্ন হ্যাঁ। একটা প্রশ্ন বা সমস্যা আমাদের থাকবেই, কিন্তু আমাদের এখানে নিখুঁততা এবং মানে এখানে যদি 0.1%ও যদি গলদ থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা বা ভুল। এখানে কিন্তু 100% নিখুঁততা থাকতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। পরবর্তী বিষয় আসছে, দ্যাট ইজ ফলিত গবেষণা বা অ্যাপ্লাইড রিসার্চ। এটাকে অনেকে ফিল্ড গবেষণা বলা হয়ে থাকে, বলে থাকেন যে ফিল্ড গবেষণা, বা কারণ কেন এটাকে ফিল্ড গবেষণা বলা হয়ে থাকে না, অনেক এটাকে কি করা হয় বলতো, এটা মানে ল্যাবরেটরি বেসড নয় অবশ্যই, এটা একদম মানে বাইরে বেরিয়ে করতে হয়, বা ব্যবহারিক ক্ষেত্র যেটা রয়েছে সেই ব্যবহারিক ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয়। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত তত্ত্ব, নীতি কার্যক্ষেত্রে ব্যবহৃত হয়, বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে, সেই সব ক্ষেত্রে কিন্তু এই ধরনের গবেষণাটা ব্যবহার বা প্রয়োগ করা হয়ে থাকে বা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, কার্যক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন মানুষের কাজের ক্ষেত্রে যে সমস্ত, যেমন সোশ্যাল সায়েন্সের বিভিন্ন পার্সপেক্টিভ গুলো রয়েছে, আহ, সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন কার্যাবলী রয়েছে বা বিভিন্ন বিষয় রয়েছে, এগুলো আমরা উদাহরণে আসছি পরবর্তীতে। তো এখানে কি করা হচ্ছে, মৌলিক গবেষণা যেমন আমরা আলোচনা করলাম যে তত্ত্ব নীতি আবিষ্কার করে। আম, এখানে কি ফলিত গবেষণা কি করে, না এই তত্ত্ব নীতি কিভাবে, ওই যে তত্ত্ব এবং নীতিটা অ্যাপ্লাই করা হলো, যেটা বের করা হলো মৌলিক গবেষণার মধ্যে, সেটা কিভাবে ব্যক্তিদের মধ্যে এবং সমাজের মধ্যে তাদের কল্যাণের ক্ষেত্রে প্রয়োগ করা হবে, কিভাবে তাদের ক্ষেত্রে ব্যবহার করা হবে, কিভাবে তাদের মধ্যে অ্যাপ্লাই করা হবে, এই বিষয়টা কিন্তু এখানে সেই ধারণাটা রাখা হয়। ঠিক আছে, সেই সমস্ত বিষয়গুলো কিভাবে তাদের মধ্যে অ্যাপ্লাই করা হবে বা কিভাবে তাদের মধ্যে দেওয়া হবে, এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখা হয়। ঠিক আছে, তবে এখানে একটা বিষয় তোমরা মাথায় রাখবে যে এখানে ফান্ডামেন্টাল রিসার্চের মতো অতটা নিয়ন্ত্রণ বা কন্ট্রোলটা অতটা থাকে না, বা নিখুঁততার মাত্রাটা কিন্তু মৌলিক গবেষণার মতো অতটা করা হয় না। ঠিক আছে, মৌলিক গবেষণায় যে বিষয়গুলো বেরাচ্ছে কিভাবে সেগুলোকে আমরা ব্যবহারিক ক্ষেত্রে বা কিভাবে আমরা সেই আমাদের যে ব্যক্তি কল্যাণ বা সমাজ কল্যাণে কিভাবে আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারবো, সেই বিষয়টাকে কিন্তু এখানে যথোচিতভাবে দেখা হয় বা দেখা যায়। ঠিক আছে, যেমন আমরা যদি উদাহরণ দিই, উদাহরণ দিলে আমরা বলবি পাঠ্যপুস্তকের ব্যবহার। ঠিক আছে, পাঠ্যপুস্তক এর ব্যবহার, পাঠ্যপুস্তকটা একটা নতুন ভাবে ইনোভেট করা হলো বা কিভাবে শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তোলা হবে সেটা প্রাথমিকভাবে ধারণা নেওয়া হলো, বা একটা সেটা আমরা ফান্ডামেন্টাল ওয়েতে সেটা আমরা ঠিক করলাম যে এই বিজ্ঞানসম্মত এই সমস্ত দিকগুলো অ্যাপ্লাই করলে শিক্ষার্থীরা বিভিন্নভাবে উপকৃত হবে। ফলিত গবেষণার ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করার দিক, যে হ্যাঁ সত্যি সত্যি এই বিষয়টা কি হচ্ছে তাদের মধ্যে উন্নত হচ্ছে কিনা, বা তারা বিভিন্নভাবে সুবিধাপ্রাপ্ত হচ্ছে কিনা। আবার পরীক্ষা ব্যবস্থা সংস্কার, তোমরা সকলেই জানো এর যদি আমরা ইউজি সিস্টেমটা দেখি, গ্রাজুয়েশন সিস্টেমটা দেখি, আগে কেমন ছিল, পার্ট সিস্টেম ছিল, পার্ট 1 পার্ট 2 পার্ট 3। এখন সেটা সম্পূর্ণরূপে সিবিসিএস সিস্টেম, ক্লাস বেসড ক্রেডিট সিস্টেম। তো এখানে কি পরীক্ষা ব্যবস্থার, অর্থাৎ আগে যেমন ইয়ারলি করা হতো, এখন সেটা সেমিস্টার ওয়াইজ বা ষান্মাসিক প্রক্রিয়াতে সেটা নেওয়া হয়ে থাকে। অর্থাৎ পরীক্ষা ব্যবস্থার সংস্কার, অর্থাৎ সেটা একটা নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ এবং তার সেই সংস্কার করা বা সেটা অ্যাপ্লাই করা, বা পরিকাঠামোগত উন্নয়ন, এই সমস্ত দিকগুলো কিন্তু ফলিত গবেষণার মধ্যে অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়সমূহ। ঠিক আছে, তাহলে ফলিত গবেষণা বা অ্যাপ্লাইড রিসার্চ সম্পূর্ণরূপে একটা বিষয় তোমরা মাথায় রাখো যে ব্যবহারিক ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে, এটাকে ফিল্ড গবেষণা বলা হয়ে থাকে বা ফিল্ড রিসার্চ বলা হয়ে থাকে। ঠিক আছে, আর যে সমস্ত নীতি তত্ত্ব কার্যক্ষেত্রে ব্যবহৃত হয় সেই ধরনের গবেষণাগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে
ফলিত গবেষণা বলা হয়ে থাকে। অর্থাৎ ফিল্ডে যে গবেষণাটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটাই হচ্ছে এই গবেষণার অন্যতম দিক বা লক্ষ্য। তবে এখানে নিখুঁততার মাত্রাটা অতটা গুরুত্বপূর্ণ নয় মৌলিক গবেষণার মতো। ঠিক আছে, বিভিন্ন দিক রয়েছে যে দিকগুলোর মধ্য দিয়ে ফলিত গবেষণা বা অ্যাপ্লাইড রিসার্চটা অর্থাৎ অ্যাপ্লাই করার মধ্য দিয়ে যে গবেষণা কার্যটা করা হয় বা যে গবেষণার কাজটা উল্লেখ করা হয় বা এগিয়ে নিয়ে যাওয়া হয়, দ্যাট ইজ ফলিত গবেষণা বা অ্যাপ্লাইড রিসার্চ বা ফিল্ড রিসার্চ। বোঝা গেছে? বুঝতে পেরেছো সকলে? হ্যাঁ স্যার। ওকে, আজকে আর টাইম নেই। নেক্সট দিন তাহলে সক্রিয় গবেষণা বা অ্যাকশন রিসার্চ আমরা আলোচনা করব। এটা একটু ব্রিফ আছে, একটু বড় আছে। তো সক্রিয় গবেষণা বিষয়টা কি বা অ্যাকশন রিসার্চ বিষয়টা কি, তারপর আমরা ডেসক্রিপটিভ রিসার্চ রয়েছে, হিস্ট্রিক্যাল রিসার্চ রয়েছে, এই সমস্ত রিসার্চের বিভিন্ন ভাগগুলো সম্পর্কে নেক্সট দিন আমরা সমস্ত ভাগগুলো জেনে নেব। তারপর যে বাকি বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? যদি কারো কিছু প্রশ্ন এখনো থেকে থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো বা বলতে। Is there any questions or query? আমি কোনো রেসপন্স পেলাম না, তার মানে আমি ধরেই নিলাম যে কারো কোনো জিজ্ঞাসা নেই। ঠিক আছে, এই বিষয়বস্তুগুলো তোমরা একটু দেখো। আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছো। একটু বিষয়গুলোকে দেখলেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ক্লারিফিকেশন আসবে। ঠিক আছে, তো দ্যাটস ইট ফর টুডে। আমি লেট করে যাচ্ছি। থ্যাংক ইউ।